ঘটনাটার সময়কাল 1989 সালের দিকে হবে বা এর আশেপাশের কোনো একটি সময়। উনি তো সারাদিন পরিশ্রম করতেন, খেতে কাজ করতেন, তারপরে এই ধরনের কৃষি রিলেটেড কাজ যারা করেন সারাদিন কিন্তু অমানসিক পরিশ্রম হয়। আর বাড়িতে ফেরার পর তাদের কিন্তু অন্য কোনো ভারী কাজ করার মতো শরীরে এনার্জি থাকে না বললেই চলে। উনি কী করতেন, প্রতিদিন বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে একটু বাজারে যেতেন চা খাওয়ার জন্য। সেখানে কিছুক্ষণ গল্পগুজব করে আবার বাড়িতে চলে আসতেন। তারপর রাত্রের খাবার খেয়ে ঘুম দিতেন। আবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আবার মাঠে চলে যেতেন। তো এটা ছিল দৈনন্দিন কাজ। আর এর মাঝে উনি আরেকটি কাজ করতেন, সেটা হলো মাছ ধরা। রেগুলার না, শখের বসে মাঝে মাঝে মাছ ধরতে যেতেন। ঘটনা যে রাত্রে ঘটে ওই দিন উনি তো প্রচণ্ড পরিশ্রম করেছেন, বাসায় এসেছেন, তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাজারের দিকে গেছেন চা খেতে। তো ওনার ছোট চাচাতো ভাই সে এসে বলে যে হামিদ ভাই আজকে মাছ ধরতে যাব। তো উনি তো না না করতেছে, কারণ হলো ওনার তো শরীর আসলে ক্লান্তি ভর করেছে, ওনার তো ঘুমানোর দরকার। কিন্তু সেই চাচাতো ভাই এত জোরাজুরি করে, বাধ্য হয়ে উনি রাজি হন এবং বললেন আচ্ছা ঠিক আছে, রাত 11টার দিকে বাসায় আসিস। তো উনিও বাড়িতে ফিরে বলেছেন যে আমার চাচাতো ভাই আসবে, আমাকে ডাক দেবে, তো আমি যদি ঘুমিয়ে যাই আমাকে তোমরা ডেকে দিও, ওর সাথে মাছ ধরতে যাব। তো এই কথার উপরে বাড়ির লোকজন আছে আর কি, জানে যে উনি রাত্রেবেলা মাছ ধরতে যাবেন। এর মধ্যে কি হয়, আনুমানিক রাত 10টা কি 10:15টার দিকে সেই চাচাতো ভাই এসে এই হামিদ নানাকে ডাক দেন যে হামিদ ভাই চলো মাছ ধরতে যাব। শুধু যে এই হামিদ নানাকে ডাক দিয়েছেন তা নয়, বাড়িতে আরেকজন ব্যক্তি ছিলেন, তার নাম ধরে ডেকেছেন। তো উনিও উত্তর নিয়েছে, তার সাথেও কিছুটা কথোপকথন হয়েছে, বিষয়টা একদমই স্বাভাবিক। তখন হামিদ নানা ওকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তো তাড়াতাড়ি চলে এলি যে? সে আবার উত্তর দিচ্ছে হ্যাঁ আসলাম আর কি, আমার হাতে তো ঘড়ি নাই, কয়টা বাজে জানি না, মনে হলো তাই চলে আসলাম। তখন হামিদ নানা বলেন আচ্ছা দাঁড়া আমি একটা জালি নিয়ে আসি। তো গ্রামের মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জিনিসগুলো তারা কাজে লাগান, তো জালি এরকম একটা জিনিস। তো উনি জালি নিয়ে বের হয়েছেন, একদম স্বাভাবিকভাবে গল্পগুজব করতে করতে তারা দুজন যাচ্ছেন। যাওয়ার পরে নদীর একটা জায়গায় এসে ওই জালি দিয়ে মাছ ধরছেন। তো মাছ ধরার জন্য ওই জালিটা নদীর দিকে ছুঁড়ে পারেন, আবার সেটা উঠান, ওর ভিতরে কিছু মাছ ধরে, এবং মাছ ধরার পর ওই মাছগুলো রাখার জন্য একটা পাত্র ছিল, সে পাত্রের মধ্যে উনি রাখছেন। এইভাবে ধরতে ধরতে প্রায় বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে চলে এসেছেন বা আরও বেশি। ওনারা যেই নদীতে মাছ ধরছিলেন এটা হচ্ছে ক্ষীরু নদী বলে, মানে নদীটার নাম হচ্ছে ক্ষীরু, সবাই ক্ষীরু নদী নামেই চেনে আর কি। তো বাড়ি থেকে বেশ 1-2 কিলোমিটার দূরে চলে আসছেন। একটা সময় মনে হলো যে এই হামিদ নানার যে ছোট চাচাতো ভাই সে একটু পিছনে রয়েছে এবং সে কি যেন খাচ্ছে। তো হামিদ নানা দেখে চিন্তা করছেন কি ব্যাপার, এই ছেলেটা তো এরকম না, বাড়ির থেকে কোনো খাবার জিনিস নিয়ে আসলেও তো আমাকে না দিয়ে খাওয়ার কথা না, ও এভাবে মুখ লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে। উনি একটু বিরক্ত হন, উনি ওনার মধ্যে মাছ ধরছেন। তো চাঁদের আলো তো ছিল, ওনার কেমন যেন সন্দেহ লাগে, কি ব্যাপার এতক্ষণ ধরে কেউ খায় নাকি। উনি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এই চাচাতো ভাই সে এই যে মাছ রাখার যে পাত্রগুলো, এই পাত্রের ভিতর থেকে মাছ বের করছে আর খাচ্ছে। এটা দেখে হামিদ নানা তো বুঝতে পেরেছেন যে সর্বনাশ, আমার সাথে এটা তো কোনো মানুষ আসে নাই, কিন্তু ওনাকে তো সাহস ধরে রাখতে হবে। উনি স্বাভাবিকভাবেই ওনার চাচাতো ভাইয়ের সাথে কথা বলে যাচ্ছেন এবং সেও একই রকম ভাবে একদম স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছেন। একটা পর্যায়ে হামিদ নানা বলে ওঠেন যে ভাই রে, আজকে তো আর ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, সারাদিন তো পরিশ্রম করছি জানিসই, আর তোর কথার উপর ভিত্তি করে কিন্তু আমি আসছিলাম, তা আজকে বাসায় চলে যাব। তখন ওই যে চাচাতো ভাই সে বলছে আরে হামিদ ভাই বলো কি, এখনো তো অনেক সময় আছে, একটু পরে যাও, আরও একটু মাছ ধরি,
তখন হামিদ নানা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই মাছ ধর, তুই মাছ টাছ ধরে বাসায় চলে আসিস, আমি চলে গেলাম। এই বলে উনি কি করে, ওই নদীর পাড় থেকে রাস্তায় উঠেছেন। তখন পিছন থেকে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কিরে পালিয়ে কোথায় যাবি? এই কথা শোনার সাথে সাথে এই হামিদ নানা পিছনে না তাকিয়েই রাস্তায় উঠে দেন এক দৌড়। রাস্তার দুধারে ছিল অনেক বড় বড় গাছ, তাই চাঁদনি রাতেও রাস্তা ছিল অন্ধকার। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে তিনি মাটিতে পড়ে যান। তারপর উঠে সামনের দিকে তাকিয়ে দেখেন শুধু দুটো চোখ দেখা যাচ্ছে লাল লাইটের মতো। তারপর আস্তে আস্তে যখন ওনার কাছাকাছি ওই জিনিসটা আসেন, তখন দেখতে পান এর ফেসটা মানুষের মতোই, কিন্তু শরীরে ভাল্লুকের মতো কালো কালো ঘন লোম। এবং ওই জিনিসটা কাছে এসে বলে, কিরে হামিদ, তুই নিজেকে খুব চালাক মনে করিস তাই না? তুই যে বুঝতে পারছিস যে আমি তোর ভাই না, আমি মনে হয় এটা বুঝি নাই না। এই কথা বলেই ওই অবয়বটা এই হামিদ নানার মুখে প্রচন্ড জোরে মারে এক চর। এরপর ওনারা কিছু মনে নাই। উনি যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি ওনার বাড়িতে শুয়ে আছেন এবং ওনার পাশে ওনার সেই চাচাতো ভাই বসে আছে যার রাত্রেবেলা আসার কথা ছিল। তাকে দেখেই তো জ্ঞান ফেরার পরে মানে ভয়ানক আর একবার চমকে উঠেছেন ভয়ানকভাবে, যে এই জিনিসটা আবার আমার পাশে, এটা কি সেই মানে পিশাচটা না? তো উনি চমকে উঠেছেন। চমকে ওঠা দেখেই ওই যে সেই চাচাতো ভাই উনি বলেছেন যে, এই হামিদ ভাই, ভয় পাও না, আমি তোমার বাসায় আসছি রাত 11টার দিকে। আসার পরে ভাবি বলতেছে যে তুমি নাকি মাত্র আমার সাথে বের হইছো। এইটা শোনার সাথে সাথে তো আমার মাথায় দিয়েছে একটা চক্কর। আরে আমি তো আসি নাই, আমার সাথে বের হইছে মানে? তখন আমি দিলাম এক দৌড় নদীর দিকে, যেখানে আমরা সাধারণত মাছ ধরি বা তুমি সচরাচর যেখানে মাছ ধরো, গিয়ে সেখানে তোমাকে পাইলাম না। আবার তোমার বাসায় ফেরত আসলাম, এসে তোমার বড় ছেলেকে সাথে নিয়ে চারদিকে তন্ন তন্ন করে খুঁজে এই বাগানের মধ্যে তোমাকে অজ্ঞান অবস্থায় পাই। তারপর তোমাকে তুলে বাড়িতে নিয়ে আসি। তখন হামিদ নানা বিস্তারিত খুলে বলেন যে কিভাবে কি হয়েছে। প্রিয় লিসেনার্স, এই টাইপের ঘটনা আমরা এর আগে যতটুকু পেয়েছি, একটা বিষয় কিন্তু মোটামুটি সবার বেলায় কমন ছিল, যে রাতের বেলা এই টাইপের কোনো কিছু সে ডেকে নিয়ে গেলে 10টা কথা বললে একটা উত্তর দেয়, হু হা এরকম করে জবাব দেয় বা জবাব দেয় না। কিন্তু এই জিনিসটা কিন্তু একদম স্বাভাবিকভাবে কথা বলছিল, কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এটা মানুষ না অন্য কিছু। আর এই ফাঁদেই এই হামিদ নানা পা দিয়েছিলেন। বুদ্ধি করে সেখান থেকে চলে আসতে চেয়েছিলেন, কিন্তু বিপদে পড়েছেন, কারণ ওই অবয়বটি বুঝতে পারে যে হামিদ নানা বুঝে গেছেন সেই জিনিসটার পরিচয়। যেহেতু তাকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এসেছিল, এই জন্য আর বড় কোনো ক্ষতি করেনি। হামিদ নানাকে হালকা ঝাড়ফুঁক করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে হামিদ নানার সাথে এরপরে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। ওই ঘটনার পরিসমাপ্তি হয়ে যায় ওইখানেই, মানে এরপর যে উনি খুব অসুস্থ হয়ে যাবেন, মারা যাবেন, বিষয়টা এরকম না। আল্লাহর রহমতে উনি সুস্থ ছিলেন। উনি 2011 সালে স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এবার আমরা চলে যাব আমাদের 76 নং এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। চলুন শুনে আসি সেই ঘটনা। প্রিয় লিসেনার্স, শুরু করছি আমাদের 76 নং এপিসোডের দ্বিতীয় ঘটনা। গ্রামের হাড় হিম করা ছোট্ট একটি ঘটনা। এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সুলতান আল শাহরিয়ার। ওনার বাসা ঝিনাইদহের কোটচাঁদপুরে। উনি এই যে ঘটনা যেটি পাঠালেন, এটার স্থান লিখেছেন চুয়াডাঙ্গা জেলার জীবননগরের মিজানপুর নামক গ্রামের। আর এই ঘটনাটি ওনার খালুর সঙ্গে ঘটেছিল। ওনার খালার কাছ থেকে উনি ঘটনাটি সংগ্রহ করেছেন। ঘটনাটির সময়কাল 2009 কি 10 সাল, এরকম একটা সময় আর কি। নির্দিষ্ট করে সালটি বলা যাচ্ছে না, তবে এই দুইটা সালের একটা হবে। তো
ওনার খালুর সাথে ছোটবেলা থেকেই কম বেশি প্যারানরমাল ঘটনা ঘটে আসছে। যেমন উনি যখন রাত্রে একা একা হেঁটে যান, ওনার কাছে মনে হয় ওনার পেছন পেছন কেউ হাঁটছে। আবার কোনো কারণে রাস্তায় উনি একা একা চলছেন, হঠাৎ করে ওনার মনে হলো ওনার পাশ দিয়ে কেউ একজন হেঁটে ওনাকে ক্রস করে চলে গেল, কিন্তু বিশাল আকৃতির কেউ, লম্বা লম্বা পা, কিন্তু দুটো পা আছে, উপরে কোনো বডি নেই, তার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এই যে এই টাইপের ঘটনা, এগুলো কিন্তু উনি মাঝে মাঝেই দেখতেন, যার কারণে প্যারানরমাল এই ধরনের বিষয়গুলোতে উনি অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এসব ছোটোখাটো ভয়ের ঘটনাতে উনি একদমই ভয় পেতেন না। আমরা যেখানে এই ধরনের ভয়ের ঘটনা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায় ভয়ে, সেখানে এগুলো ওনার কাছে ছিল একদম মামুলি ব্যাপার। কিন্তু 2010 সালের দিকে ওনার সাথে যে ঘটনাটি ঘটেছিল, বা 9 সালের দিকে ঘটেছিল, সেটি ওনার অনেক বড় একটা ভয়ের উদ্রেক করেছিল। চলুন শুরু করি সেটি। এই যে খালু ওনার দুঃসম্পর্কের একজন চাচা ছিলেন। তো খালু তো রাতের বেলা মাঝে মাঝে এই যে ওনার যে খেতে সেচের পানি দেওয়ার জন্য এই জিনিসটা দেখভাল করতে হতো রাতের বেলা। আর ওইখানে ওই যে ওনার যে দুঃসম্পর্কের যেই চাচা, এই চাচাও ওই সময়ে কাজ করতেন, সেচের কাজ। দুজনের সাথে দেখা হতো রাতের বেলা, একসাথে বসে গল্প গুজব করতেন। দুজনেরই আবার এই বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছিল, দুজনেই একসাথে বসে বিড়ি খেতেন। গ্রামের মানুষজন তো আসলে দামি সিগারেট এনারা খুব একটা বেশি খান না, কম দামের বিড়িগুলোই ওনাদের সম্বল। আর অনেক রাত্রে যেহেতু তাদেরকে কাজ করতে হতো, সেচ সংক্রান্ত কাজগুলো মাঝে মাঝেই, আর সময়টা ছিল গরমকালে তো সেচের প্রয়োজনীয়তাটা বেশি দেখা দেয়। তো উনি যথারীতি কাজ করছিলেন, মানে খালু, স্বাভাবিকভাবে হঠাৎ করে ওনার সেই দুঃসম্পর্কের চাচা আসেন, এসে বলেন, কি রে, কি খবর, কেমন আছিস, সব ভালো, এরকম কথা বলছেন, এবং বলেন যে এই দে একটা বিড়ি দে। ওদিকে খালুও চিন্তা করছিলেন যে কখন উনি আসবেন, একসাথে বসে একটু বিড়ি খাবেন, গল্প গুজব করবেন, অনেকক্ষণ কাজ করেছেন, ক্লান্ত হয়ে গেছেন, একটু ফ্রেশ হয়ে নিবেন আর কি কথা বলে। তো কি হয় যে ওই যে ওনার দুঃসম্পর্কের চাচা তার হাতে একটা বিড়ি তুলে দেন। বিড়ি তুলে দেওয়ার পর এখন সেটা তো আগুন ধরাতে হবে। তখন খালু কি করেছেন, ওনার হাতে যে দেশলাই ছিল বা ম্যাচ, সেটা থেকে একটা কাঠি বের করে ওই বক্সে ঘষা দিয়ে যখনই আগুন জ্বালিয়েছেন, যখন কেউ দেশলাইয়ের কাঠিটা ঘষা দিয়ে আগুন জ্বালায়, প্রথম যেই আগুনটা জ্বলে ওঠে, যেহেতু আগুনটা একটু জোরে জ্বলে ওঠে, তারপরে স্তিমিত হয়ে যায়, তখন কিন্তু আশেপাশের কিছুটা জায়গা ভালো করে দেখা যায়, তারপরে আবার অনেকটা অন্ধকার হয়ে আসে। তো উনি তখন দেখেন যে আরে সামনে লোক কই, আমি কাকে সিগারেট দিলাম বা বিড়ি দিলাম, এখানে তো কেউ নাই। তখন উনি কিছুটা ভয় পান, কারণ ভয়ের বিষয় তো উনি অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন। উনি বুঝতে পারেন যেখানে প্যারানরমাল কোনো কিছু এসেছিল। কিন্তু পরক্ষণেই ওনার আরো একটি বিষয় মনে পড়ে যে আচ্ছা, এই যে যেই লোকটি আমার কাছে আসলো, এ তো সকালবেলায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি নিজের হাতে তার জানাজা, দাফন কাফন সবকিছু করেছি। সকালবেলায় জীবননগরের কাছে একটা রাস্তায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ওই খালু, সেই দুঃসম্পর্কের চাচা। ওনার পুরো বডি অক্ষত থাকলেও ওনার এক পা গাড়ির চাকার নিচে চলে যায়, একদম পিষ্ট হয়ে গেছিল সেই পা। তো উনি চিন্তা করছেন যে এই যে জিনিসটা উনি দেখলেন, এটা তো তার সেই দুঃসম্পর্কের চাচার রূপ ধরে এসেছে। যেহেতু উনি প্যারানরমাল বিষয়ে খুব একটা বেশি ভয় পেতেন না, তারপরও উনি ওই সময় হালকা ভয় পেয়েছিলেন। আর ওনার কাজ শেষ করতে হবে, উনি যে ভয় পেয়ে চলে আসবেন বাসা, বিষয়টা এরকম না। উনি ওনার কাজগুলো শেষ করেন, শেষ করে উনি একা একা বাড়ির দিকে ফিরছিলেন। বাড়ির দিকে ফেরার পথে বড় একটি বাঁশঝাড়ের মতো রয়েছে। তো উনি
ওই বাঁশঝাড়ের কাছে যখন আসবেন তখন হঠাৎ করে মনে হলো বাঁশঝাড়ের বেশ কয়েকটা বাঁশ মনে হয় খুব এলোমেলো ভাবে দুলছে। উনি কি মনে করে উপর দিকে তাকান, চাঁদনি রাত তো ছিল। উনি তাকিয়ে দেখেন যে তার সেই দুঃসম্পর্কের চাচা একটা বাঁশের একদম মাথায় বসে আছে পা ঝুলিয়ে, এবং তার একটা পা একদম নষ্ট, ওই যে যেটা অ্যাক্সিডেন্টে একদম পিষ্ট হয়ে গিয়েছিল সেই পাটা। এবং তার সেই আত্মীয় তাকে বলছে যে কিরে আগুন দিবি না, দে আমাকে আগুন দিয়ে যা, কাছে আয়। এই যে যেই অভিব্যক্তি যে এমন ভাবে বলেছে যে কাছে আয়, তখন খালু মারাত্মক ভয় পেয়ে যান। ওনার সাথে এই যাবৎকালে যত ঘটনা ঘটেছে ওইভাবে ভয় পাননি, কিন্তু এবার মারাত্মক ভয় পান। উনি ওইখান থেকে দৌড় দেন বাড়ির পথে, বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার চেহারা দেখে ওনার বাড়ির সদস্যরা বুঝতে পেরেছিলেন, কারণ ওনার বাড়িতে গিয়েই দিয়েছিলেন এক চিৎকার, বাড়ির সদস্যরা জেগে গিয়েছিল। তখন তাকে জিজ্ঞেস করা হলেও উনি জাস্ট খালি বলেছিলেন ভয় পেয়েছেন। পরবর্তীতে সকালবেলা উনি সকলকে বিষয়টি বলেছিলেন, আর উনি এই প্রথমবারের মতো ভয় পেয়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন। পরে স্থানীয় ইমামের কাছ থেকে ঝাড়ফুঁক করে নেন। তারপরে এই যে যেই আত্মীয় যার কথা বলা হলো তাকে উনি আর কখনো দেখেননি, তবে ওনার সাথে হওয়ার হামেশাই টুকটাক ঘটনা ঘটে। খালু এখনো সুস্থ আছেন। তো এটি ছিল ঘটনা। সোহান সোহান যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ঘটনাটি আসলেই বেশ অদ্ভুত, এবং এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আমি ঘটনার শেষে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন ঘটনাটি শুনে আসি। এই ঘটনাটি উনি ওনার মায়ের মুখে শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল ওনার মায়ের আপন মামাতো ভাইয়ের সাথে, আর সেই আপন মামাতো ভাইয়ের নাম হচ্ছে সোহেল। উনি এবারের ঈদে ছুটিতে দেশে গিয়েছিলেন, তখন ওনার মায়ের মুখে ঘটনাটি শুনেছিলেন। সেই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি লক্ষ্মীপুর জেলা সদর উপজেলার রসুলগঞ্জ এলাকার ঘটনা। 1998 সালের দিকের ঘটনা এটি। তখন এই সোহেল মামার বয়স ছিল প্রায় 7 থেকে 8 বছর। এই সোহেল মামার বাবা মানে এই সোহান ভাইয়ের মায়ের মামার সংসার ছিল খুবই নিম্নবিত্ত অবস্থায়, দিন এনে দিন খাওয়ার মতো। তিনি একজন দিনমজুর ছিলেন। বিশেষ করে তিনি গাছ কাটার কাজ করতেন। তার ছিল 4 ছেলে এবং 4 মেয়ে, বড় সংসার। স্বাভাবিকভাবেই এই বড় সংসার টানতে ওনাকে হিমশিম খেতে হতো। তবে এই সোহেল মামার বাবা সোহেল মামাকে খুব আদর করতেন। তিনি মাঝে মাঝে কাজে যাওয়ার সময় তাকে সাথে করে নিয়ে যেতেন। তিনি কাজ করতেন আর এই সোহেল মামা আশেপাশে ঘোরাঘুরি করতেন, খেলাধুলা করতেন। ঠিক তেমনি একদিন কাজে যাওয়ার সময় সোহেল মামাকে তিনি সাথে নিয়ে যান। তিনি কাজ করছিলেন আর ওই সোহেল মামা পাশে খেলাধুলা করছেন। তো যেই বাড়িতে কাজ করছিলেন, কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, ফেরার সময়ও হয়ে যায়। তখন বাড়ি যাওয়ার জন্য এই সোহেল মামার বাবা মানে সোহান ভাইয়ের নানা তৈরি হচ্ছিলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করেন যে সোহেল মামার হাতে কিসের জন্য খাবার। তিনি তা বেশ আনন্দের সাথেই খাচ্ছেন। নানা তখন জিজ্ঞেস করেন, তুই খাচ্ছিসটা কি? কাছে গিয়ে নানা দেখেন যে সে সিদ্ধ একটি ডিম এবং সন্দেশ খাচ্ছে। নানা আবার জিজ্ঞেস করেন, তুই এগুলো কোথায় পেয়েছিস, কে দিল তোকে? তখন সোহেল মামা হাত দিয়ে একটি জায়গার দিকে ইশারা করেন। তখন এই নানা দেখেন যে এই বাড়ির পাশে 3 রাস্তার মোড় থেকে সে এই জিনিসগুলো নিয়েছে। নানা ওটা দেখেই বুঝে গেছেন যে এইগুলো আসলে কোনো মানুষের জন্য দেয়া হয়নি। মূলত ওই 3 রাস্তার মোড়ে একটা জায়গা রয়েছে, বিভিন্ন মানুষজন ওখানে এসে ভোগ দিয়ে যায়। এক একজন এক এক রকম ভাবে মানত করে। অনেকে বিশ্বাস করে এখানে এমন শক্তিশালী কিছু আছে যারা এই মানুষের এই উপকার করে। এই জন্যই মূলত কিছু কিছু মানুষ বিশ্বাস করে সেখানে বিভিন্ন ধরনের খাবার রেখে চলে যায়, কিন্তু এই রেখে যাওয়া খাবার কেউ কখনো খায় না। তো
অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের জিনিস দেয়, জীবন্ত জিনিসও দেয়, জীবন্ত মোরগ, তারপরে কেউ কেউ মাছও রেখে যায়, গরু খাসিও নাকি রেখে যায়। কিন্তু রেখে যাওয়ার পর এগুলোকে নাকি আর পাওয়া যায় না, যার কারণে মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাসও জন্ম নিয়েছে। আর কেউ কেউ অবশ্যই ভালো হয়েছে, যার কারণে মানুষের মধ্যে এই বিশ্বাসটা অনেকটা দৃঢ় হয়েছে। মূলত নানা যেই বাড়িতে কাজ করতে এসেছিলেন, সেই বাড়ির পাশের বাড়ির একজন ব্যক্তি ওই 3 রাস্তার মোড়ে একটি ভোগ দিয়েছিলেন। সেই ভোগের খাবারটাই মূলত এই সোহেল মামা নিয়ে এসেছিলেন এবং সেই খাবারটার কিছু অংশ খেয়েও ফেলেন। এখন উনি তো ছোট মানুষ, এত কিছু বোঝেন না, 7-8 বছর বয়স, কি বা বুঝবেন দুনিয়ার এই হাল হকিকত, এত বিধিনিষেধ। তো নানা কি করেন, ওনার হাত থেকে খাবারগুলো নিয়ে উনি ফেলে দেন এবং নানা বলেন যে খবরদার এই টাইপের জিনিস কখনোই খাবা না। কারণ হচ্ছে এই টাইপের জিনিস অনেক মানুষ না বুঝে দিয়ে থাকেন। কারণ রোগ মুক্তি, ভালো খারাপ, ভালো মন্দ যা কিছু হোক না কেন, সব কিছুর মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। কোনো জিনভূতের ক্ষমতা নাই কারো ক্ষতি করার বা উপকার করার, যদি আল্লাহ না চান। তো এইগুলো ওই ছোট্ট সোহেল মামাকে ওনার বাবা বোঝান। ওনার বাবা ওরকম শিক্ষিত মানুষ ছিলেন না, দিনমজুর ছিলেন, কিন্তু কোনটি কি করতে হবে অন্তত এই ধরনের বিশ্বাসগত বিষয় সেটি উনি খুব ভালো করেই জানতেন। এটি ওনার সন্তানকে তখন বলেছিলেন। যাই হোক, বাড়ির দিকে চলে আসেন। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাত্রের খাবার দাবার যথারীতি খেয়ে শুয়ে পড়েন, সবকিছু ঠিকঠাক ছিল। মূল ঘটনা শুরু হয় এই ভোগ খাওয়ার 3 দিন পর থেকে। সোহেল মা মাদ্রাসায় পড়তেন। মাদ্রাসা থেকে এসে বিকেলবেলা বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন। তো একদিন তিনি বিকেলবেলা বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য বাসা থেকে বের হলেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাচ্চারা সবাই তো ঘরে ফিরে আসে, কিন্তু সোহেল মামার বাসায় ফিরে না। তার মা এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করে, কোথাও খুঁজে পাওয়া যায় না। নানা প্রতিদিনের মতো কাজ শেষ করে বাসায় ফিরে এসে ঘটনাটি শুনতে পান। তিনিও সোহেল মামাকে খুঁজতে বের হয়ে যান। বাইরে আশেপাশে খেলার সব মাঠ যা ছিল সবগুলো চষে ফেলেন, সব জায়গায় খুঁজতে থাকেন। এমনকি এই সোহেল মামার বাবা মানে নানা, উনি এই সোহেল মামার বন্ধুদের বাসায় গিয়েও খোঁজেন, কিন্তু কোথাও সোহেল মামাকে খুঁজে পাওয়া যায় না। সবাই তো চিন্তিত হয়ে পড়ে, কোথায় গেল কোথায় গেল। তার মা তো কান্না করছে সমানে, ছোট আদরের সন্তানের জন্য উনি তো একদম দিশেহারা, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার তার জ্ঞান ফেরানো হচ্ছে, আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, মানে এমন একটা অবস্থা। রাত 11টার দিকে কয়েকজন লোক এসে সোহেল মামাকে বাসায় দিয়ে যান। এদিকে তার মা তো তাকে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে। সবাই জিজ্ঞেস করছে যে সোহেল তুমি কোথায় ছিলে, কিন্তু সোহেল মামা কিন্তু কোনো কথা বলে না। তবে যে লোকগুলো তাকে নিয়ে এসেছিল তারা বলেন যে রাতের বেলা তারা টেটা নিয়ে খালে মাছ ধরতে গিয়েছিলেন। তারা একটি ব্রিজের নিচে তখন মাছ ধরতে গেছেন, তখন একটি গাছকে তারা নড়তে দেখেন। তখন তারা লাইট মেরে দেখেন একটি জিকা গাছের মগ ডালে সোহেল মামা বসে আছেন। তারা অনেক ডাকাডাকি করলেও সোহেল মামা নাকি গাছ থেকে নেমে আসে না। মনে হচ্ছে নিচে কোনো কিছু ভয়ঙ্কর জিনিস দেখছেন এবং উনি ভয় পাচ্ছেন, যার কারণে উনি নিচে নেমে আসছেন না। তখন তারা বুঝতে পারে বিষয়টি আসলে স্বাভাবিক নয়, এখানে প্যারানরমাল কোনো ঘটনা ঘটেছে। তখন ওই লোকগুলো দোয়াদরুদ পড়ে একজন গাছে ওঠে এবং তাকে ধরাধরি করে গাছ থেকে নামানো হয়। তখন ওই লোকগুলোই মূলত তাকে বাড়িতে নিয়ে আসে। তো এখন কথা হচ্ছে যে সোহেল মামা ওখানে গেলেন কিভাবে, আর উনি যে গাছ থেকে নামার সময় ভয় পাচ্ছিলেন, কি দেখছিলেন, এইসব বিষয় নিয়ে উনি না কোনো কথা বলছিলেন না। যেহেতু ছোট মানুষ, অনেক ভয় পেয়েছে, হয় এই কারণেই কথা বলতে পারছিলেন না, অনেকে এটা মনে করেছেন। তবে যারা নিয়ে এসেছিলেন এদের মধ্যে একজন সোহেল মামার বাবাকে, মানে এই সোহান ভাইয়ের নানাকে ভালো করে বলে দেন যে আপনার ছেলেকে দ্রুত ঝাড়ফুঁক করান, বিষয়টা স্বাভাবিক বলে আমাদের কাছে মনে হয়নি। এরপর লোকগুলো ওখান থেকে চলে যান। তখন সোহেল মামার বাবা কাল বিলম্ব না করে বাড়ির সামনের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন। ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করে দেন, পানি পরা দেন। তিনি বলেন কিছু একটা দেখে হয়তো ভয় পেয়েছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এই বলে হুজুর বিদায় নেন।
মাঝরাতে হঠাৎ সোহেল মামার চিৎকার সবার ঘুম ভেঙে যায়। সবাই সোহেল মামার রুমে গিয়ে দেখেন যে তিনি বিছানার নিচে পড়ে আছেন। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে, তার গালের মধ্যে থাপ্পড়ের দাগ লেগে আছে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, হঠাৎ কি হলো, রাতের বেলা কি শুরু হলো, কেউ কিছু বুঝে উঠতে পারছে না। কোনোভাবে তারা রাত্রি পার করে। সকালবেলা আবার সেই মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসা হয়। ইমাম সাহেব এসে আবারও ঝাড়ফুঁক করেন, কিন্তু উনি কোনো কিছুর অস্তিত্ব বুঝতে পারেন না। তবে তিনি আরো বড় কোনো আলেমকে দেখানোর জন্য অনুরোধ করেন এবং এটা বলে উনি ওখান থেকে চলে যান। পরের দিন রাত্রে নানা এবং নানি দুজনেই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। তারা দেখেন 5 থেকে 6 জন কালো পোশাকধারী ব্যক্তি এই সোহেল মামাকে ঘর থেকে টেনে হিচড়ে ঘরের বাইরে নিয়ে যাচ্ছে। এরপর তাদের সামনে সোহেল মামার শরীর থেকে জীবন্ত অবস্থায় তার শরীরের চামড়া টেনে ছিঁড়ে খুলে ফেলে। সোহেল মামা যন্ত্রণায় নাকি চিৎকার করছিলেন। কি এক বিভীষিকাময় দৃশ্য। এরপর দুজনেরই নাকি একসাথে ঘুম ভেঙে যায়, মানে নানা নানির একসাথে ঘুম ভেঙে যায়। এরপর একে অপরকে তারা নিজেদের স্বপ্নের কথা বলেন এবং অবাক হয়ে যান, তারা দুজন একই স্বপ্ন দেখেছেন। আবার তারা বাসায় অদেখা কোনো কিছু মুভমেন্ট কিন্তু বুঝতে পারতেন, যে বাসায় কোন এক অশরীরী হাঁটাচলা করে। এদিকে সোহেল মামা পাগলামি করতে করতে তিনি হাতের কাছে যা পান তাই ছুঁড়ে ফেলে দেন। তাকে বেঁধে রাখা হয়। পাশের এলাকা থেকে একজন আলেম নিয়ে আসা হয়। ওই আলেম সোহেল মামাকে দেখে বুঝতে পারেন যে কোনো খারাপ কিছু তাকে ভর করেছে। তিনি অনেক দোয়া কালাম পড়েও ওনার উপর যে জিনিসটা ভর করেছে সেটা কিন্তু হাজির করতে ব্যর্থ হন। সেই আলেম ব্যর্থ হয়েছেন দেখে আশেপাশে সবাই নিরাশ হয়ে পড়েন, কারণ উনি এসব কাজে অনেক এক্সপার্ট ছিলেন। উনি ব্যর্থ হয়েছেন, হাজিরই করাতে পারলেন না, ছাড়ানো তো দূরের কথা। এদিকে সোহেল মামার শরীরের অবনতি হতে থাকছে ক্রমান্বয়ে। তিনি অস্বাভাবিকভাবে শুকিয়ে যেতে থাকেন এবং অনেক বেশি পাগলামি করতে থাকেন। নিজে নিজে পাগলের মতো হাসতেন আর শুধু একটা কথাই বলতেন, সময় হলে চলে যাব, কেউ তোরা আমাকে ধরে রাখতে পারবি না। এই বলে উনি অট্ট হাসি দিতেন। উনি ঘরের মধ্যে শরীরে কোনো জামা কাপড়ই রাখতেন না। 7-8 বছর বয়স, ছোট মানুষ, যদিও এই ধরনের বিষয়ের সেন্স তার মাথায় অতটা কাজ করতো না, কিন্তু তারপরেও ওনাকে জামা কাপড় পরানোই যেত না। পুকুরে নামলে পুকুর থেকে তাকে ওঠানো অত্যন্ত কঠিন হতো। আবার বাড়িতে যদি কেউ আসতো ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে থাকতেন, মানে সোহেল মামার চোখের দিকে তাকালে পিলে চমকে যেত, এমন একটা অবস্থা। এভাবে মানুষের মুখে মুখে ছড়িয়ে যায় সোহেল মামার এই অবস্থা। এলাকার সবাই এই বাড়ির পথ এড়িয়ে চলতেন। সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। এর মাঝে আরো বেশ কিছু আলেম কবিরাজ দেখানো হলো, কিন্তু কোনো সমাধান হলো না। পরিবারে শোকের ছায়া বিরাজ করছে। এরপর পার্শ্ববর্তী গ্রামের একজন কবিরাজ আসেন, তার নাম হচ্ছে হারাধন। তো উনি এসে বলেন যে উনি এটা করতে পারবেন না, তবে একজন তান্ত্রিকের সন্ধান উনি দিতে পারবেন এবং এই তান্ত্রিক পাহাড়ি এলাকায় থাকেন, তিনি তার ঠিকানা জানেন। সেই অনুযায়ী সেই পার্বত্য এলাকায়, মূলত এই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান 3 জেলার কোন একটা জায়গায়, নির্দিষ্ট করে নামটা বলতে পারেননি জেলার নাম, তো এই জায়গায় ওই হারাধন কবিরাজ এবং এই সোহেল মামার বাবা এই দুজন মিলে যান, গিয়ে ওই তান্ত্রিকের সাথে কথা বলেন এবং ওই তান্ত্রিক আসতে রাজি হন। তিনি আসেন, তিনি সোহেল মামাকে দেখেন এবং বলেন যে উনি রাতের বেলা আসনে বসবেন, তারপর বলা যাবে আসলে ঘটনাটা কি এবং কিভাবে সমাধান করা যায়। যথারীতি রাত্রে তিনি আসনে বসেন। তিনি একটি লাল রঙের বৃত্ত আঁকেন আর সেই বৃত্তর ভেতরে সোহেল মামাকে বসান। তার সামনে একটা বিশেষ পাত্রের মধ্যে আগুন জ্বালিয়ে দেন। এরপর তিনি তার মতো করে রিচুয়াল করতে থাকেন আর কিছুক্ষণ পর পর কিছু একটা ওই আগুনে নিক্ষেপ করেন। আগুনটা দাউ দাউ করে লাফিয়ে ওঠে। বেশ কিছুক্ষণ পর অনেকেই একটি ভয়ানক ব্যাপার লক্ষ্য করেন। এরকম ব্যাপার হয়তোবা অনেকেই লক্ষ্য করেননি, বিশেষ করে যখন কারো উপর কোনো জিনিস হাজির করা হয়। ম্যাক্সিমাম লোক সেখানে দেখেছিলেন হিংস্র একটা কালো এক শিংওয়ালা ষাঁড়, এরকম একটা অবয়ব দেখা যাচ্ছে, একদম স্পষ্ট না, তবে জিনিসটা যে একটা এক শিংওয়ালা ভয়ানক ষাঁড় এটা মোটামুটি বোঝা যাচ্ছে।
এবং এই জিনিসটা একটা বাতাসের মতো আস্তে আস্তে হেঁটে এসে সোজা সোহেল মামার শরীরের ভিতরে ঢুকে গেল। এই দৃশ্য দেখে তো উপস্থিত কয়েকজন মহিলা ওখানেই সেন্সলেস হয়ে গেছে, এরকম ভয়ানক জিনিস দেখে। যখনই ওই জিনিসটা ঢুকেছে তখন সোহেল মামার গলার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। তিনি মোটা কণ্ঠে বলে ওঠেন, এই তান্ত্রিক, তোর এত বড় সাহস, তুই আমায় ডাকছিস কেন? বাঁচতে চাইলে এখান থেকে পালা। তান্ত্রিক অনবরত মন্ত্র পড়েই যাচ্ছিলেন, আর মন্ত্র পড়তে পড়তে সোহেল মামার দিকে কিছু একটা নিক্ষেপ করছেন। সাথে সাথে সোহেল মামার ভিতরে থাকা সেই অবয়বটি যন্ত্রণায় না মানে বিরক্ত হয়ে হুঙ্কার দিয়ে ওঠে। এভাবে বেশ কিছুক্ষণ চলে। এরপর সেই জিনিসটা তান্ত্রিকের কথার উত্তর দিতে থাকে। তান্ত্রিক বলেন, বল কোথা থেকে এসেছিস আর কেনই বা এসেছিস, সব বলবি এখন, না বললে তোকে যেতে দেব না। সেই অবয়ব বলে, তোর ইচ্ছায় আমি আসিও নাই, তোর ইচ্ছা আমি যাবও না। যেহেতু আমি আসছি, কিছু জিনিস বলে যাই, শোন। আমাদের ভোগের খাবার নষ্ট করেছে এই ছেলে, সেই খাবারের অমর্যাদা করেছে, লাথিও মেরেছে। তাই শাস্তি স্বরূপ আমাদের মহারাজ তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আর মাত্র 6 দিন পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তান্ত্রিক বলে, কে তোদের মহারাজ, তাকে এখানে আসতে বল। সেই জিনিসটা উত্তর দেয় যে আমাকেই হাজির করতে গিয়ে তোর অবস্থা খারাপ হয়ে যায়, আর তুই কোন সাহসে আমাদের মহারাজকে এখানে আনার কথা বলিস? ওনাকে নিয়ে আসার কোনো শক্তি তোর আছে? কোনো শক্তি নেই। তিনি থাকেন একটা ঝর্ণার উপরে, তিনি শুধু হুকুম করেন আর আমরা সেটা বাস্তবায়ন করি। এরপর সেই অবয়বটা আর কোনো কথা না বলে চলে যায়। তবে যখন চলে যায় তখন আর ওরকম সারের কোনো কিছু কেউ দেখেনি বা সারের অবয়ব দেখেনি। ওই জিনিসটা যখন চলে যায় তখন সোহেল মামা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এরপর তান্ত্রিক অনেক চেষ্টা করেছে, কিন্তু ওই অবয়বটাকে ওই সময়ের জন্য আর হাজির করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। তখন তান্ত্রিক বলেন যে দেখি আগামীকাল রাত্রে কিছু করা যায় কিনা। যথারীতি পরের দিন রাতের বেলা তান্ত্রিক সেই ভোগ দেওয়া স্থানে একাই গিয়েছিলেন। ওই যে যেই জায়গার ভোগ এই সোহেল মামা খেয়েছিলেন, সেখানে গিয়ে তান্ত্রিক তার মতো করে কিছু একটা করেন এবং ফিরে এসে বলেন যে তাদের সাথে এই তান্ত্রিকের একটা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী অমাবস্যার রাত্রে তাদের মহারাজের জন্য ভোগ দিতে হবে। ভোগ কি দিতে হবে? 3টি কালো খাসি, 3টি কালো মুরগি, 3টি সিদ্ধ ডিম এবং কিছু মিষ্টি, এবং আগামী অমাবস্যার রাত্রে দিতে হবে। কিন্তু এই জায়গা দেয়া যাবে না, তাদের এই মহারাজ যেখানে থাকে সেইখানে গিয়ে নাকি দিয়ে আসতে হবে, এইখানে দিলে হবে না। তারা হিসাব করে দেখেন যে আগামী অমাবস্যা আসতে আর মাত্র 4 দিন বাকি, আর এই মহারাজের ডেরায় গিয়ে সেটা দিতে হবে। কি ভয়ানক জায়গা! তান্ত্রিক বলেন যে ওখানকার জিনেরা জানিয়েছে এই মহারাজের ডেরা চিটাগাংয়ের সীতাকুণ্ড যে পাহাড় রয়েছে, এই পাহাড়ের নাকি কোনো একটা জায়গায়। যথারীতি ভোগের সামগ্রী জোগাড় করার ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু একটা জায়গা থেকে সেই একটা পার্বত্য এলাকায় যাবে এমন একটা অবস্থা, মূলত চট্টগ্রাম পার্বত্য জেলা না, কিন্তু এই সীতাকুণ্ড যে পাহাড়টা, ওইখানে যে কোথায় ওই জিনিস নিয়ে দেবেন এটাও তো খুঁজে বের করতে হবে। ওনারা মূলত মানে এই সোহেল মামার বাবা এবং ওই হারাধন কবিরাজ এবং যে তান্ত্রিক এসেছেন তারা পরামর্শ করেন যে ছাগল টাগল এগুলা কিনেতে এত দূরের পর যাওয়া যাবে না, ওইখানে গিয়ে কেনা যাবে। ওখানে এই জিনিসগুলো অ্যাভেলেবল আছে, ওইখানকার যিনি এই তান্ত্রিক এসেছিলেন তিনি জানেন। এখানে তারা ওখান থেকে টাকা ম্যানেজ করে রওনা দেন এবং ওইখানে গিয়ে ওই জিনিসগুলো কেনেন। সময়ও কিন্তু বেশি ছিল না। অমাবস্যার রাত, গহীন অন্ধকার। সেই অন্ধকার রাত্রে সোহেল মামার বাবা মানে নানা এবং ওই তান্ত্রিক পাহাড়ের ভিতর প্রবেশ করেন। নীরবে অনেকক্ষণ হাঁটার পর পাহাড় বেয়ে বেশ উপরে ওঠেন। নানা গহীন পাহাড়ে ঝর্ণার কলকল শব্দ শুনতে পান। একটা নির্দিষ্ট জায়গায় এসে তান্ত্রিক দাঁড়িয়ে যান। তখন নানা লক্ষ্য করলেন পাহাড়ের উপরে একটা জায়গা, সেখানে আশেপাশের গাছগুলোতে লাল সুতো পেঁচানো এবং অনেক মোমবাতি। মনে হয় এখানে কেউ মন্ত্রতন্ত্র সাধনা করে বা এখানে লোকজন আসে, এই লাল সুতো বেঁধে দিয়ে যায়, মোমবাতি রেখে যায়। এটা মনে হয় মানুষের কাছে বেশ পরিচিত জায়গাই বটে। তো ওই জায়গাতে ওই আনা ভোগগুলো রাখা হয় এবং
ওই তান্ত্রিক যিনি সাথে এসেছিলেন তিনি মাটিতে বসে লাঠি দিয়ে কিছু একটা আঁকেন এবং মন্ত্র পড়তে থাকেন। ওই সময় আশেপাশের গাছগুলো অস্বাভাবিকভাবে নড়ছিল। একটা পর্যায়ে তান্ত্রিক নানাকে বলেন যে আমাদের কাজ শেষ, চলুন আমরা এখান থেকে চলে যাই। তো তারা হাঁটা ধরেন। হঠাৎ করে কি করেছেন, নানা পেছন দিকে তাকিয়েছেন। পেছন দিকে তাকানো নিষেধ ছিল, যে পেছনে তাকানো যাবে না, কিন্তু নানা পেছন দিকে তাকিয়েছেন। উনি পেছন দিকে তাকিয়ে দেখতে পান বড় বড় বেশ কিছু আকৃতির অবয়ব, যাদের মাথায় মাত্র একটি শিং, চোখগুলো আগুনের মতো এবং যাদের অবয়বটা ষাঁড়ের মতো। তো নানা এটা দেখেই তো চোখ বন্ধ করে ফেলছে, আবার ঘুরে তাড়াতাড়ি ওই তান্ত্রিক বলেন চলেন তাড়াতাড়ি চলে যাই। তান্ত্রিক বলেন যে আপনাকে না বলেছিলাম যে পেছন দিকে তাকাবেন না, ভাগ্য ভালো যে আপনি অজ্ঞান হয়ে যান নাই, অজ্ঞান হয়ে গেলে আরো বিপদ হতো। তো তাড়াতাড়ি ওনার ওখান থেকে চলে আসেন। নানা ওই তান্ত্রিকের বাড়িতে ছিলেন, পরবর্তীতে নানা তার বাড়িতে চলে আসেন। নানা বাড়িতে এসে শুনতে পান যে সোহেল মামা নাকি ওই রাত্রে, যেই রাত্রে ভোগ দেওয়া হয়েছিল, অনেক বমি করেছিল। তার বমির সাথে কালো কালো তরল দুর্গন্ধযুক্ত পানি বের হয়ে এসেছিল। এগুলো আসলে কি ছিল কেউ বলতে পারেনি। আর একটা পর্যায়ে সোহেল মামা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তার জ্ঞান ফেরে। তো তান্ত্রিক বলে দিয়েছিলেন যে ভোগ দেওয়ার পরে আশা করি আর কোনো সমস্যা হবে না। মহারাজ ভোগ গ্রহণ করেছেন। এরপর নাকি সোহেল মামা পুরোপুরি সুস্থ হয়ে যান। নানা 2013 সালে মৃত্যুবরণ করেছেন। আর এই সোহেল মামা বর্তমানে চিটাগাং একটি পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন। স্বাগতম প্রিয় লিসেনার্স ব্ল্যাক ম্যাজিকের একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, ঘটনাটি শোনার পর আপনারা নতুন করে কিছু ভাববেন, এটা নিশ্চিতভাবে আমি বলতে পারবো ইনশাল্লাহ। ঘটনাটি এত পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বিবরণ দিয়ে একটি অডিও ফাইল পাঠিয়েছিলেন তাইফ আহমেদ, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে, যে আমি এই বিষয়টির সত্যতা যাচাইয়েরও চেষ্টা করেছি যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য। আমি যতটুকু তথ্য পেয়েছি ওই এলাকার লোকদের কাছ থেকে, আমি সেটার সত্যতা মোটামুটি পেয়েছি এই অল্প সময়ের মধ্যে। কারণ হচ্ছে ব্যাপারটা যে ওই ঘটনার সত্যতা যাচাই করার জন্য বিষয়টা এরকম নয়, আদতেই এই বিষয়টা এইভাবে হয়েছে কিনা এইটা জানার আমার একটা আগ্রহ ছিল। মূলত সেই আগ্রহের জায়গা থেকে আমি সেই চেষ্টাটি করেছিলাম। প্রিয় লিসেনার্স, শুরু করি ঘটনার সময়কাল 2007 সালের দিকে। এই যে তাইফ আহমেদ, ওনার বাবা ভাগ্য অন্বেষণে চলে যান এই নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায়। অনেক আগে গিয়েছিলেন, সেখানে ওনাদের এক আত্মীয় থাকতেন, সেই সুবাদে গিয়েছিলেন এবং ওখানে যে নর্থ বেঙ্গল সুগার মিল রয়েছে সেখানে চাকরি শুরু করেন। আর মূলত ওই সুগার মিল যেটা, এটা তো বিশাল এলাকা, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের আন্ডারে সেটা পরিচালিত হয়। আর ওই গোপালপুর পৌরসভার পাশে বাহাদুরপুর নামে আর একটা জায়গা রয়েছে, ওইখানে একজন ব্যক্তি থাকতেন, বেশ সন্ত্রাসী টাইপের একজন। ওই সময় পলিটিক্যাল ব্যাকআপ তার ছিল, টেন্ডারবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তিনি করতেন। তার নাম বললে এখনও ওই এলাকার সবাই চিনবে। তিনি হচ্ছেন কামাল ভাই। কামাল ভাই বলেই এই তাইফ আহমেদ তাকে ডাকতেন, কিন্তু তার অ্যাকচুয়াল নামটা বললাম না সঙ্গত কারণে। আর উনি যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন, সবাই তাকে দেখে ভয় পেত, আর অনেকেই তাকে পছন্দ করতো না। উনি কিন্তু খুব উঁচলম্বা সুদর্শন একজন মানুষ ছিলেন, যে কেউ তাকে দেখলে পছন্দ করবে। মানে প্রথম দেখায় যিনি জানবেন না যে উনি সন্ত্রাসী টাইপের, এরকম উগ্র মেজাজি, কিন্তু হঠাৎ করে দেখলে যে কারো ভালো লাগবে ওনাকে। ওই জায়গায় একটা নির্দিষ্ট একটা বাড়ি আছে, বেশ অনেকগুলো পরিবার নিয়ে সেখানে থাকে। বাড়ি আছে এই কারণে বললাম, কারণ অনেক সময় আমরা বলি না দেওয়ান বাড়ি, তারপরে কৃষি বাড়ি, এরকম ওই বাড়ির আগে একটা শব্দ রয়েছে যেটা বললে এখনো ওই এলাকার সবাই চিনবে, যার কারণে আমি সেই শব্দটি বললাম না। তো ওই বাড়িতে ছেলেদের থেকে মেয়ের সংখ্যা বেশি, কারণ ওই বাড়িতে যারা থাকেন তাদের সন্তানাদির মধ্যে মেয়েদের সংখ্যা বেশি আর কি। ওই বাড়ির একটা মেয়ে, তার নাম হচ্ছে জাহানারা। আমি যে জাহানারা শব্দটা বললাম বা নামটা বললাম, এই নামের সাথে অ্যাকচুয়াল নামের মিল রয়েছে, যার কারণে আমি জাহানারা শব্দটা ইউজ করলাম, এটা ছদ্মনাম।
ওই জাহানারার সাথে এই যে মাস্তান গোছের যিনি এই কামাল ভাই, ওনার একটা দীর্ঘদিনের প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। এখন যেহেতু এই কামাল ভাই সন্ত্রাসী টাইপের একজন মানুষ, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন, স্বাভাবিকভাবেই তো কোনো পরিবার থেকে এই ধরনের সন্ত্রাসী ছেলের হাতে মেয়েকে দেবে না। তারা কি করলেন, মানে ওই মেয়ের পরিবার এই জাহানারাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এখন জাহানারাও কিন্তু এই কামাল ভাইকে পছন্দ করতেন, কামাল ভাইও জাহানারাকে পছন্দ করতেন। যখন মেয়ের অনিচ্ছায়ও ওই মেয়ের পরিবার থেকে তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল, তখন এই কামাল ভাই কি করেন, এই জাহানারাকে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলেন। কামাল ভাইয়ের বাড়িতেই ওই মেয়ে ছিল, বেশ ভালোই চলছিল, মোটামুটি সবকিছু স্বাভাবিক। বিয়ের মাসখানিক পর থেকে একটা সমস্যা শুরু হয়। এই যে কামাল ভাই, উনি রাতের বেলা হোক দিনের বেলা হোক হঠাৎ করে ওনাকে নাকি সাপে কাটতো। এমন একটা সাপে কাটতো, এই সাপের কামড় উনি শুধু ফিল করতেন। এখন সাপে কাটলে ওনার আশেপাশে যারা আছে তারা তো ওই সাপটাকে দেখবে, কিন্তু না, ওই সাপটাকে কেউ দেখতো না, শুধু উনিই দেখতেন। সবাই বলতো কি রে, কোথায় সাপ? বলে এই তো, এই দেখ আমার হাতে কামড় দিয়েছে। দেখতো যে হ্যাঁ তাই তো, হাতে তো দুটো দাঁতের দাগ, রক্ত পড়ছে, কিন্তু সাপ কোথায়? সাপ কেউ দেখতো না। ঝোপ জঙ্গল বা ডোবা নালার পাশ থেকে যে সাপে কামড় দিত, বিষয়টা কিন্তু এরকম নয়। ওনার ঘরের ভেতর থেকেও সাপে কামড় দিত, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। এমনকি ওনার সাথে ওনার যারা লোকজন থাকতো, 4-5 জন লোক সবসময় ওনার সাথে থাকতো, যেহেতু একটু মাস্তান গোছের লোক ছিলেন, তাদের উপস্থিতিতেও সাপে কামড় দিয়েছে, কিন্তু তারাও সেটি দেখতে পায়নি যে সাপ গেল কোথায়। উনি বলতেন এই যে সাপ চলে যাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু অন্যরা সেটা দেখতো না। উনি তাদেরকে বকাঝকা করতেন, তোদের চোখের মাথা খেয়েছিস, দেখিস না কিছু, কিন্তু আসলেই ওরা কিছুই দেখতো না। এইভাবে প্রতিনিয়ত নির্দিষ্ট সময় অন্তর অন্তর সাপে তাকে কামড় দিত। উনি যখন হসপিটালে যেতেন, সাপে কামড় দিয়েছে, স্বাভাবিকভাবে অ্যান্টিভেনম দিতে হবে। ডক্টর জিজ্ঞেস করতেন আপনাকে কোন সাপে কামড় দিয়েছে। উনি ওই সাপ যে কোন প্রজাতির সাপ এটা বলতে পারতেন না। এখন অনুমানের উপরে যদি কোনো অ্যান্টিভেনম দেওয়া হয়, দেখা গেল যে এই সাপে কামড় দিয়েছে সেই সাপের অ্যান্টিভেনম না দিয়ে অন্য আর একটা সাপের বিষের অ্যান্টিভেনম দেওয়া হয়েছে, তাহলে সেটা ভিন্নধর্মী ফল বয়ে আনতে পারে। তো ডাক্তার কি করতেন, প্রথমে ওনাকে অবজারভেশনে রাখতেন। ডাক্তার দেখতেন যে উনি তো একদম দিব্যি সুস্থ মানুষ, সাপের কামড়ের কোনো প্রভাব ওনার শরীরের উপরে একদমই নেই। ডাক্তার বলতেন যে আপনার কিছু হবে না, স্বাভাবিকভাবে যতটুকু অবজারভেশনে রাখার দরকার সেই অবজারভেশনে রেখে ডাক্তার তাকে রিলিজ দিয়ে দিতেন। তো উনিও বাড়িতে চলে আসতেন, সাপের কামড়ের প্রভাবে ওনার কিছুই হতো না। কিন্তু একটা জিনিস, প্রথম দিকে যখন সাপে কামড় দিত তখন কিছু হতো না, পরে কি হতো, উনি একদিন অসুস্থ থাকতেন, পরে যদি আবার কামড় দেওয়া হতো 1.5 দিন বা 2 দিন অসুস্থ থাকতেন। তো এরকম চলতো, মানে আস্তে আস্তে উনি কিন্তু অসুস্থ হচ্ছেন। আর এই অদ্ভুত সাপ কোথা থেকে আসে, কোথায় চলে যায়, কেনই বা শুধু তাকেই কামড় দেয়, অন্য কেউ দেখে না, অন্য কাউকে কামড় দেয় না, এটা কিন্তু উনি বুঝতে পারতেন না। উনি তো প্রচণ্ড সাহসী প্রকৃতির মানুষ, যেহেতু সন্ত্রাসী টাইপের একজন মানুষ, এসব বিষয় যে প্যারানরমাল হতে পারে এটাই কিন্তু উনি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। তো ওনার এক শাগরেদ ছিল, এই শাগরেদ সে হিন্দু ধর্মাবলম্বী, সে আবার বিয়ে করেছিল বেদে সম্প্রদায়ের এক নারীকে। এই যে নর্থ বেঙ্গলের সুগার মিল, এই সুগার মিলের কাছাকাছি ওয়ালিয়া নামক একটা গ্রাম রয়েছে। ওই গ্রামে বেশ কিছু বেদে সম্প্রদায় বসবাস করে, দীর্ঘ সময় ধরে তারা স্থায়ীভাবে বসবাস করে। সেই সম্প্রদায়ের একজন নারীকে তার এক শাগরেদ বিয়ে করেছিল। তার শাগরেদ এই যে ব্যাপারগুলো ঘটছে, শুরুর দিকে আসলে বিষয়টা বলার সাহস করেনি, পরে বলে যে ভাই আমার স্ত্রী তো সাপ রিলেটেড অনেক বিষয় জানে, সে তো বেদ সম্প্রদায়ের, তো আপনি আমার বাসায় চলেন, আপনার ভাবিকে আপনাকে একটু দেখতে দেন, দেখি সে কি বলে। উনি তো একটু আত্মসম্মান বোধ ভালোই আছে, উনি চিন্তা করেন শাগরেদের বাসায় যাব, ওখানকার লোকজন কে কি মনে করবে। তখনই বলেন তুই দুপুরবেলা তোর বউকে নিয়ে আমার বাসায়, তোর বউর সাথে পরিচয় হই,
আমার বাসায় দুপুরবেলা খাওয়া দাওয়া করবি আর আমাকে দেখতে বলবি। তখন সে চলে যায়, দুপুরবেলা তার ওয়াইফকে নিয়ে আসে। তার ওয়াইফ এই কামাল ভাইকে খুব ভালো করে অবজার্ভ করে। খুব ভালো করে অবজার্ভ করার পর তখন এই কামাল ভাইকে বলে যে ভাই, আপনার উপর খুব কঠিন একটা কালো জাদু করা হয়েছে, এবং এই যে সাপে কামড় দিচ্ছে, এই সাপ কোনো স্বাভাবিক সাপ নয়, এটা সত্য। এই সাপ শুধু আপনিই দেখবেন, আর কেউ দেখবে না। কিন্তু আমার গণনায় যেটা আমি বুঝতে পারছি, এই সাপ আর কয়েকবার কামড় দেওয়ার পরে আপনি মারা যাবেন। এই কথা শোনার পর এই কামাল ভাই অট্ট হাসিতে ফেটে পড়েন, এবং উনি এটা মানতেই নারাজ, উনি এটা বিশ্বাসই করতে চান না। এদিকে ওনার স্ত্রী জাহানারা, তিনি আবার বিষয়টা গুরুত্ব সহকারে দেখছেন এবং শুনছেন। তিনি আবার তাকে বলেন যে তুমি এভাবে হেসো না, তুমি ওর কথা শোনো, ও কি বলে বোঝার চেষ্টা করো। তখন কিছুটা আমলে নেন। আর একটা ব্যাপার, ওই যে তার সাগরেদের স্ত্রী, যে বেদে সম্প্রদায়ের মেয়ে, সে বলেন যে এরপর যখন আপনাকে সাপে কামড়াবে তখন আপনি বেশ কিছুদিন অসুস্থ থাকবেন, এরকম স্বাভাবিক থাকবেন না। আর প্রতিবার সাপের কামড় দেওয়ার কয়েকদিন আগে থেকে আপনি ফিল করতে পারবেন যে আপনাকে হয়তোবা সাপে কামড়াবে। এই কথা শোনার পর এই কামাল ভাই বলেন, তুমি তো এই কথাটা মনে হচ্ছে ঠিক বলেছ, কারণ আমার কাছে মনে হচ্ছে যে কয়েকদিন পরে আমাকে সাপে কামড়াবে। সত্যি তাই, কয়েকদিন পরেই দিন দুপুরে কয়েকজনের উপস্থিতিতে নাকি এই কামাল ভাইকে সাপে কাটে। প্রতিবারের মতো এবারও যেটা ঘটার ছিল সেটাই ঘটে, কেউ দেখে না সেটা। এবারে সাপে কাটার পর উনি প্রায় 10 থেকে 12 দিন অসুস্থ ছিলেন। তখন ওনার খুব ভালো মতো টনক নড়ে যে ব্যাপারটা তো স্বাভাবিক না, এটা তো এইভাবে হেলাফেলা করার জিনিস না। তখন উনি যেটা করেন সেটা হলো একজন ওঝার কাছে যাবেন বলে মনস্থির করেন, কিন্তু ভালো ওঝা কোথায় পাওয়া যায়। তখন তার ওই সাগরেদের স্ত্রী, সে একজন ওঝার সন্ধান দেয়। ওই যে নর্থ বেঙ্গল সুগার মিল, এই সুগার মিলের পাশে সবজি পাড়া নামক একটা জায়গা রয়েছে। ওই মিলের যারা হিন্দু শ্রমিক রয়েছে তাদেরকে দাহ করার জন্য ওখানে একটা শ্মশান রয়েছে, ওই সবজি পাড়া শ্মশান নামে সেটা পরিচিত। ওই শ্মশানের পাশে একটা জায়গা রয়েছে, ওই জায়গায় বেশ কিছু মানুষজন থাকতো হিন্দু সম্প্রদায়। ওইখানে এক ওঝা ছিল। তো তাকে এই কামাল ভাইকে দেখানো হয়। দেখে তিনিও বলেন যে কামাল, তুমি তো খুব বিপদের মধ্যে আছো, তোমার তো জীবন সংশয়ের মধ্যে, এটা সমাধান খুব দ্রুততার সাথে করতে হবে। তখন উনি কয়েকটা দিন সময় নেন যে বিষয়টা একটু ভালো করে দেখতে। আর এটার দায়িত্ব উনি তার যে সাগরেদের যিনি স্ত্রী, মানে এই যে কামাল ভাইয়ের সাগরের যিনি স্ত্রী, যে বেদে সম্প্রদায়ের মেয়ে, তাকেও কিছু কিছু বিষয় শিখিয়ে দেন যে কিভাবে এই কামাল ভাইয়ের বিষয়টা সমাধান করতে হবে, এবং তাকে সবসময় কামাল ভাইকে অবজারভেশনে রাখতে বলেন। তো এই যে তার সাগরেদের স্ত্রী কামাল ভাইয়ের দায়িত্ব নেন। কামাল ভাইয়ের স্ত্রী কয়েকদিন পর তার যে ওস্তাদ, ওই ওঝা, তার সাথে পরামর্শ সাপেক্ষে কামাল ভাইকে কিছু তথ্য বলেন। কামাল ভাইকে তথ্য এটাই বলেন যে ভাই, এই মিলের পাশে একটা কবরস্থান রয়েছে, ওই কবরস্থানে কি মাসখানেক আগে কোনো একটা আত্মহত্যা করার মেয়েকে কি দাফন করা হয়েছে? তখন কামাল ভাইয়ের মনে আসে হ্যাঁ তাই তো, এবং উপস্থিত সকলে বলে হ্যাঁ তাই তো, হ্যাঁ আমরা তো জানি একটা রিক্সাওয়ালার মেয়ে, সে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তো ছেলে পরবর্তীতে তাকে বিয়ে করতে অস্বীকার করে, মেয়েটা মনে খুব কষ্ট পায়, যার কারণে সে সুইসাইড করে, বিষ খেয়ে আত্মহত্যা করে। ওই মেয়ের লাশ ওই কবরস্থানে দাফন করা হয়েছে। ওই কবরস্থানে একটা নিয়ম ছিল, নতুন যে কবরগুলো, সেই কবরগুলোর উপরে একটা লোহার খাঁচা দিয়ে রাখতে হতো। অনেক সময় যে শেয়াল, কুকুর এগুলো ওই কবর খুঁড়ে লাশের ক্ষতি করে, তো এই খাঁচাগুলো দিয়ে রাখা হতো। তার কবরের উপরে ওই খাঁচা দিয়ে রাখা আছে। তখন এই যে তার যে সাগরেদের স্ত্রী, সে বলে যে ওই কবরের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করে, এবং আপনাকে এই জিনিসটা থামাতে হবে। আমার পক্ষে সম্ভব না থামানো, এবং এটা কে করে সেটাও জানা সম্ভব হচ্ছে না। আপনি যে কোনো মূল্যে এটা করা থামান, এটা না থামালে আপনার জীবন একদম শেষ হয়ে যাবে। আর এটাও বলেন যে এটা নির্দিষ্ট সময় অন্তর করা হয়, 12 দিন, 15 দিন বা 1 মাস পর এরকম করা হয়, তো আবার 4-5 দিন পরেও করা হয়।
সুবিধা অনুযায়ী এই কাজটি করা হয়। সুতরাং এটা যে কোনো মূল্যে আপনাকে থামাতে হবে। এখন এই যে কামাল ভাই, তার তো অনেক সাগরেদ টাগরেদ ছিল, উনি চিন্তা করছেন যে এই কবরস্থানে পাহারা বসাতে হবে খুব গোপনে, কেউ যেন বুঝতে না পারে। 24 আওয়ার্স উনি পাহারা বসান, পালাক্রমে ওনার ছেলে পেলে খুব গোপনে পাহারা দিত, কেউ যাতে বুঝতে না পারে কিছু। উনি নিজেও পাহারা দিতেন। 3-4 দিন হয়ে যায়, কেউ আসে না। তারপরে এই কামাল ভাই বললেন, ধুর এসব ভুয়া কথাবার্তা, অহেতুক এই কবরস্থানে পাহারা দিলাম, যে কাজ জীবনে কোনোদিন করি নাই, এই কাজ করলাম। উনি চিন্তা করেছেন যে আজকে রাত্রেই শেষ, আজকে রাত্রে যদি কিছু না হয় তাহলে আর উনি এসবে বিশ্বাসও করবেন না, আর এই পাহারা দেওয়ার কাজও উনি আর করবেন না। ওই রাত্রে উনি তো পাহারা দিচ্ছেন, ওনার সাথে কয়েকজন সাগরেদ ছিল, খুব গোপনে দূর থেকে দিচ্ছেন। হঠাৎ করে দেখছে দূর থেকে একটা আলো দেখা যাচ্ছে, আস্তে 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 ওই আলোটা কবরস্থানের কাছে আসছে। তারপর ওই আলোটা কবরস্থানের ভেতরে ঢুকলো এবং ওনারা আরেকটু কাছে যান বিষয়টা দেখার জন্য। দেখতে পান যে ওই আলোটা যে এমনি ভেসে ভেসে আসছে তা না, ওটা একজন মানুষ হাতে করে ওই আলোটা নিয়ে এসেছে। তারপর ওই যে মেয়েটি মারা গিয়েছিল, ওই মেয়েটি যে কবর, ওর উপরে যে লোহার যে একটা খাঁচা দিয়ে রাখা, এটা কিন্তু 2 জন মিলে সরানো খুব কঠিন ছিল। একজন লোকই ওইটা সরিয়ে ফেলে এবং সরানোর পর সে আস্তে আস্তে কবরটা খুঁড়তে থাকে। এই কামাল ভাই এবং তার এই চেলাগুলো দূর থেকে দেখছে যে কি করে, দেখছে সে কবরটা খুললো এবং কবরের ভিতর নেমে পড়লো। তখন এই কামাল ভাই এবং তার চেলারা গিয়ে সরাসরি ওকে হাতে নাতে ধরে। হাতে নাতে ধরার সাথে সাথে দেখে যে এটা একটা ভোলা। ভোলা হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি এই যে জাহানারা, যিনি মানে কামাল ভাইয়ের স্ত্রী, জাহানারার বাবার তো বেশ জমি জমা ছিল, ওই 15 থেকে 20 বিঘা জমি সে চাষ করত। এই ভোলা সে খুব শক্ত সামর্থ্য মানুষ ছিল, এই কারণেই সে ওই ভারী লোহার খাঁচাটা ওখান থেকে সরিয়ে ফেলতে পারত। তো ভোলাকে যখন হাতে নাতে ধরেছে তখন দেখে ভোলার হাতে একটা জিনিস, এটা রক্ত মাখানো একটা কাফনের কাপড় দিয়ে তৈরি একটা পুতুল। ওই পুতুলের মধ্যে 9টা সূচ গেড়ে রাখা আছে, আর এই কামাল ভাইকে 9 বার সাপে দংশন করেছে। সে আর একটা সূচ গাড়ার জন্য এখানে এসেছে। মূলত যতবার ওইখানে সূচ গাড়া হয় তখনই এক আজব সাপ, রহস্যময় ভয়ানক সাপ এসে তাকে দংশন করতো, যে সাপটাকে কেউ দেখতো না। 10বার সে যখন এই সূচটা ঢোকাবে তখনই তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। হাতে নাতে ধরা পড়ার পরে সে তো ভয়ে অস্থির, তাকে ওখান থেকে তুলে নেওয়া হয়। এই যে ঘটনা যিনি পাঠিয়েছেন এই তাইফ ভাই, রাত 3টার দিকে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, কারণ এই কামাল ভাইয়ের বাসা কিন্তু ওনার বাসার মানে পাশাপাশি। চিৎকার চেঁচামেচি, উনিও ঘুম থেকে উঠছেন, কি হয়েছে দেখে যে ভোলাকে ধরে নিয়ে এসেছে। আর তো বেদম মার, বল সত্যি করে বল কে এই কাজটা করাচ্ছে। ভোলা মার খেয়ে বলে যে এই কাজটা তোমার স্ত্রীর বাবা মা এরা এই কাজটা করিয়েছে। এরা একজন তান্ত্রিকের কাছে গেছে, তান্ত্রিকের কাছে যাওয়ার পর একটা পুতুল বানিয়ে নিয়ে আসছে এবং এই তোমার শ্বশুর শাশুড়ির কথা অনুযায়ী আমি এই কাজটি করছি। আমাকে বলা হয়েছে যে এরকম এরকম সময়ে সূচ গেড়ে দিতে, আমি এই কাজটাই করি। যেহেতু তাদের জমি আমি কটে নিয়েছি বা বর্গা চাষ করি, আমার তো এটা শুনতেই হবে। তো এরপরে বেধরক মার দেয়। পরেই এই ভোলা এই কামাল ভাইয়ের হাত পা ধরে ক্ষমা টমা চান। তখন কামাল ভাই বলেন যে কোন কবিরাজ এটা করেছে, তার সন্ধান জানিস? সে কিন্তু এটা সন্ধান দিতে পারে নাই। পরবর্তীতে এই যে পুতুলটা, এটা ওই সে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, যেই ওঝা তাকে পরামর্শ দিয়েছিলেন। এই জিনিসটা পুড়িয়ে ফেলা হয়, নির্দিষ্ট রিচুয়াল করে এটা পুড়িয়ে ফেলা হয়। যেহেতু উনি স্বীকার করেছিল, মানে ওই ভোলা, যে এই কাজটি তার শ্বশুর শাশুড়ি করেছে, এই কামাল ভাই তো সেখানে গিয়ে ব্যাপক থ্রেট দেন যে আপনারা কাজটা ভালো করেন নাই, এরকম কাজ আপনাদের কাছ থেকে আশা করি নাই। মূলত 13 বার যদি সাপে কামড়াতো তাহলে কামাল ভাই 13তম বার কামড়ে উনি মারা যেতেন। আর সবাই বলতো সাপে কেটেছে, এটা নিয়ে তার কেউ কোনো কিছু ভাবনা চিন্তা করতো না। মূলত এই উদ্দেশ্যেই এই ধরনের কঠিন এক ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তো ওনাদের পরিবার থেকে, মানে এই ওনার শ্বশুর শাশুড়ির পরিবার থেকেও পরবর্তী বলা হয় তারা এই কাজ আর করবে না। এই কাজ তারা আর করেছিল কিনা জানা নাই। তবে 2009 সালের দিকে এই যে কামাল ভাই, উনি কিন্তু
পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন। এমনিতে তো ওনার নামে অনেক মামলা টামলা ছিল, বেশ সন্ত্রাসী টাইপের মানুষ ছিলেন উনি। আর ওনার একটা মেয়ে হয়েছিল, মেয়েটি এখনও আছে। ওনার যে স্ত্রী, অন্যত্র তার বিয়ে হয়ে গেছে। আর এই ঘটনার সাথে অন্য যারা জড়িত ছিল, এই যে ভোলা, তারপরে কামাল ভাইয়ের শ্বশুর শাশুড়ি, এরা কিন্তু প্রত্যেকেই জীবিত আছেন, শুধু জীবিত নেই কামাল ভাই। প্রিয় লিসেনার্স, এইখানে আমি সবগুলো নাম আমি চেষ্টা করেছি ছদ্মনাম ইউজ করার জন্য, কিন্তু সবগুলো নাম তাদের অরিজিনাল নামের কাছাকাছি। যারা অত্র এলাকায় আছেন তারা এই খুব পরিচিত ঘটনাটা অনেকেই শুনেছেন বা শুনে থাকবেন। সেই ঘটনাটি আপনাদের সামনে এই তাইফ ভাইয়ের মাধ্যমে উপস্থাপন করলাম। প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই বুঝতে পারছেন ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়ানক, কতটা মর্মান্তিক। কামাল ভাইয়ের মৃত্যুটা যদিও ভিন্নভাবে হয়েছিল, ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়নি, অন্য কারণে হয়েছিল। তারপরও কামাল ভাই মানুষ হিসাবে যেমনই হোক না কেন, যত অন্যায় করুক না কেন, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। এবং ওনার সাথে যেটাই হয়েছে কিনা সেটা অন্যায় হয়েছে, আবার উনি যাদের সাথে বিভিন্ন অন্যায় করেছেন আমরা আশা করব তারাও কামাল ভাইকে ক্ষমা করে দেবেন। আল্লাহ কামাল ভাইকে জান্নাত নসিব করুক। আর এই টাইপের কাজ যারা করবেন, মানে অল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, যারা ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত হবেন, কারো উপর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় সেটা কাটানোর জন্যও যদি ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত হবেন, অল্লাহি তাদের ঈমান চলে যাবে, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। সুতরাং ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হলেও ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সেটা সমাধান করা যাবে না, রুকিয়া করে সেটা সমাধান করতে হবে। আর এই যে কারো ক্ষতি করার জন্য কোনো মেয়ে অন্য কোনো ছেলের ভালোবাসায় মানে দেওয়ানা হয়ে গেছে, বা নিজের ফ্যামিলির কেউ অন্য কোনো মেয়ের ভালোবাসায় দেওয়ানা হয়ে গেছে, তাদের কাছ থেকে মানে ছুটায় আনতে হবে, এই জন্য ব্ল্যাক ম্যাজিক করতে হবে, কোনো উপায় নাই, জাহান্নামে যেতেই হবে যদি এই কাজ আমরা কেউ করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আমরা সকলে এগুলো থেকে বিরত থাকবো। আবার বলছি, কোনোভাবেই কোনো অবস্থাতেই, সেটা ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্যই হোক, ব্ল্যাক ম্যাজিক করার জন্যই হোক, কোনোভাবেই ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত হওয়া যাবে না, ব্ল্যাক ম্যাজিশিয়ানের সন্ধান দেওয়া যাবে না, এই বিষয়ে কাউকে সহযোগিতা করা যাবে না, এই বিষয়ে কাউকে পরামর্শ দেওয়া যাবে না। পরামর্শ একটাই, তাকে এ থেকে দূরে থাকতে হবে। এই ঘটনাটি আমাদের বইয়ের জন্য পাঠিয়েছিলেন স্বরূপ আজগর ভাই, ওনার বাড়ি ঢাকার যাত্রাবাড়িতে। শুরু করি ঘটনাটি। যেভাবে ঘটনা উনি পাঠিয়েছিলেন সেভাবেই উপস্থাপন করছি। এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি 1972 থেকে 74 সালের মধ্যবর্তী কোনো একটি সময় ঘটে থাকতে পারে, কারণ সালটি ঠিকভাবে বলা যাচ্ছে না, তবে একটি সম্ভাব্য সময় উল্লেখ করলাম। এই ঘটনাটা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। আমার মায়ের আপন মামার সাথে ঘটেছিল এটি। তখন আমার মায়ের বয়স হয়তো 8 বা 10 বছর হবে। এখনো অনেকে সাক্ষী আছে ঘটনার। আমার মায়ের মামারা ছিল 6 ভাই ও 4 বোন। সবার বড়জনের নাম ছিল মোকসেদ। সে দেখতে অনেক সুন্দর ছিল, লম্বায় ছিল প্রায় 6 ফুটের কাছাকাছি। আমার এই মোকসেদ নানাকে নিয়েই ঘটনা। ঘটনা ভূতের না ভয়ের, নাকি অলৌকিক, নাকি শুধুই বিস্ময়ের, নাকি শুধুই ট্র্যাজেডির, ঘটনা শুনে আপনারাই সেটা ঠিক করবেন। চলে যাই মূল ঘটনায়। আমার মায়ের নানি অর্থাৎ মোকসেদ নানার মায়ের মাথায় জট ছিল। মোকসেদ নানাই তার প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান হচ্ছে আমার নানি। জটের একজন মালিক আছে। মোকসেদ মামা যখন জন্ম নিল দিবাগত রাতে সবকিছুই ঠিক ছিল। তার পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই অবাক হয়ে যায়। সবাই দেখে তার মাথায় জট নেই। এটা দেখে সবাই অবাক হওয়ার চেয়ে খুশি বেশি হয়েছিল। সবাই চিন্তা করে জট থাকাকালীন অনেক কিছু বাছবিচার করে চলতে হতো। অনেক কিছু খেতে পারতেন না, মরা বাড়িতে যেতে পারতেন না, শ্মশানের কাছ দিয়ে চলাচল করতে পারতেন না, আতুর বাড়িতে যেতে পারতেন না। মরা বাড়ি গেলে উনি অজ্ঞান হয়ে যেতেন। শ্মশানের পাশ দিয়ে গেলে হুট করে 7 দিন বা 3 দিন কারোর সাথে কথা বলতেন না।
ওই 7 দিন বা 3 দিন তার জীবনযাপন সব ঠিকই থাকতো, যেমন রান্না করা, গোসল করা, ঘুমানো, সকালে ওঠা, টাইমলি ঘুমানো এবং অন্যান্য সাংসারিক কাজকর্ম সব ঠিক করেই করতেন, কিন্তু কারো সাথে কথা বলতেন না। এসব দিক চিন্তা করে সবাই বলে যে ভালোই হয়েছে, সব ঠিকঠাক চলছিল। মোকসেদ মামা বেশ বড় হয়ে উঠলেন। তারপর মোকসেদ নানার অন্যান্য ভাই বোন জন্ম নিল। মোকসেদ নানা টকবগে যুবক হয়ে উঠল। মোকসেদ নানা সবসময় লাল কালারের জামা পরতেন, বিশেষ করে লাল ফতুয়া টাইপের ঢোলা আলখেল্লা, লাল লুঙ্গি, লাল গামছা সবসময় কাছেই থাকত। তিনি বেশ ভালো দোতারা বাজাতেন এবং বাজিয়ে বাজিয়ে বেশ সুন্দর গান গাইতেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের বাড়িতে ভাব বৈঠকি ও আল্লাহ রসুলের শান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হতো। প্রথমে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ, এরপর গান বাজনা করা হতো। সেই গানের আসরে পাশের গ্রামের ভিন্ন ধর্মের বিভিন্ন মানুষরাও আসতেন। গ্রামের নাম ছিল নাউডুবি। মোকসেদ নানাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15 মিনিট লাগবে হয়তো। এর ভেতর থেকে একটি মহিলার মোকসেদ নানাকে ভালো লেগে যায়। মহিলার নাম ছিল ডালো। সেই মহিলা ছিল বিবাহিত। তিনি তার 2 মেয়ের ননদকে নিয়ে রাতে গান শুনতে আসতেন, কিন্তু ধর্মীয় বিষয় বিবেচনা করে তিনি নানাকে আর কিছুই বলেন না। প্রতি বৃহস্পতিবার নিয়ম করে গান শুনতে আসতেন। মোকসেদ নানার মা বাবা একসময় চিন্তা করলেন মোকসেদ নানাকে বিয়ে করানো দরকার। এমন করে গান বাজনা করে ঘুরে ঘুরে বাউলের মতো আর কতদিন? সংসার তো করতে হবে, আর সংসারই হতে হবে, অন্যান্য কাজকর্ম করতে হবে। বিয়ে করিয়ে দিলে হয়তো সংসারই হবে মোকসেদ নানা। যেমন ভাবনা তেমন কাজ। আগের দিনে কিন্তু এখনকার মতো ছেলে মেয়েদের তেমন কোনো দেখাদেখির পর্ব থাকতো না। মুরব্বীদের দেখাই ছিল চূড়ান্ত। মেয়ে দেখা হয়, বিয়ের দিন তারিখ ঠিক হয়, 2 বা 3 গ্রাম দূরে মোকসেদ নানার বিয়ে ঠিক করা হয়। মোকসেদ নানা সুন্দর করে পাগড়ি, পাঞ্জাবি, পাজামা, রুমাল, আতর মেখে নওশা সেজে পালকি নিয়ে সেদিন বরযাত্রী নিয়ে বিয়ে করেন। কিন্তু বর ও কনে কেউ কারো মুখ দেখেনি। খুব ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটি পালন করা হয়। বউ নিয়ে ফেরার সময় ওই সনাতন ধর্মাবলম্বী মহিলার বাড়ির সামনে দিয়েই আসতে হবে। এক পালকিতে বর আর একটাতে বউ। আসার সময় হুট করে ওই মহিলার ঠিক বাড়ির সামনে এসে মোকসেদ নানা পালকি থেকে নামেন, আর আগেই উনি পালকিটা থামাতে বলেন। সবাই বলে এখানে থেকে তো বাড়ি যেতে বেশি সময় লাগবে না, একেবারে বাড়িতে গিয়েই থামবে। বেশ কয়েকবার তো পালকি থেকে নেমে তোমরা জিরিয়ে নিয়েছো, আবার নামতে হবে কেন? সকলে যখন এই বিষয় বলে, অন্যান্য আত্মীয় স্বজনরা ছিল, কিন্তু মোকসেদ নানা খুব গম্ভীর ও আদেশের গলায় পালকি থামাতে বলে। থামানোর পর একজনকে বলে সে আর বাড়ি যাবে না। সবাই বলে কেন? এমন পাগলের মতো কথা বলছিস কেন? সবাই যখন খুব জোরাজুরি করছিল, তখন সেখান থেকে একজন লোক পাঠিয়ে মোকসেদ নানার মাকে ডেকে আনা হয়। তারপর তার মাকে সে বলে, বউ চাইলে ছেলে পাবা না, আর ছেলে চাইলে বউ পাবা না। তখনই সাথে সাথে গ্রামের গণ্যমান্য মাতবর, মেম্বার, চেয়ারম্যান সবার উপস্থিতিতে মেয়ের সাথে যারা এসেছিল তাদের মাধ্যমে মেয়ের বাড়ির লোকজনকে খবর দিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের মেয়েকে তাদের হাতে তুলে দেয়। এর কিছুদিন পর থেকে রাতে মোকসেদ নানাকে ঘরে পাওয়া যেত না। এমন করে 2-1 বার না, প্রায় রাতেই এমন হতো। ঘর ভেতর থেকে আটকানো থাকে, কিন্তু সকালবেলা তাকে বাড়ির উঠানোর মাঝখানে পাওয়া যায়। তার মা বাবা বেশ চিন্তায় পড়ে যায়, ছেলেটার সাথে কেন এমন হলো? এখন রাতে ঘরেও পাওয়া যায় না। একদিন রাত্রে মোকসেদ নানার মা, অর্থাৎ আমার মায়ের নানি, রাত্রে স্বপ্নে দেখে ফিসফিস করে কেউ তাকে বলছে, মোকসেদকে সকালে যেখানে দেখিস সেখানে শুধু শন আর বাঁশ দিয়ে, লোহার পেরেক ছাড়া, দরজার বেড়া ছাড়া একটি আসন ঘর তুলে দেয়। মোকসেদ নানার মা স্বপ্নটার বিষয়ে কাউকে কিছুই বলেন না। এরপর কোনো প্রকার সমস্যা ছাড়া বেশ কিছুদিন চলে যায়। মোকসেদ নানা তার নিয়মে গান গাইতেন, তার মা ছাড়া কারোর সাথে কথা বলতেন না। বেশ কিছুদিন ভালো যাবার পর মোকসেদ নানার মা আবার স্বপ্নটা দেখেন। সেদিন দেখেও কারোর সাথে কিছুই বলেন না। এর 3 দিন পর সকালে মোকসেদ নানাকে ঘরে পাওয়া যায় না, উঠানেও পাওয়া যায় না।
মকসিদ নানার মা, বাবা, অন্যান্য ভাই বোনেরা কান্নাকাটি শুরু করে। তখন আমার নানা বাড়ি থেকে কান্নাকাটির শব্দ শুনে আমার নানা, মামা ও খালারা সাথে সাথে মকসিদ নানাদের বাসায় যায়। গিয়ে শোনে মকসিদ মামার মা বিলাপ করে কান্না করছেন আর বলছেন, আসনটা দিলে বুঝি এমন হইতো না রে মকসেদ, কই গেলি রে বাপ। কিছু সময় পর মকসিদ নানার মা কিছুটা শান্ত হবার পর আমার নানা ভাই বিষয়টি জানতে চান। মকসিদ নানার মা ছিল আমার নানা ভাইয়ের শাশুড়ি মা। উল্লেখ্য, আমার নানি আর নানা ভাই ছিলেন আপন দুই চাচাতো ভাই বোন। আমার মার বয়স যখন 4 কি 5 বছর, তখন মার নানি বসন্ত রোগে মারা যান। আমার নানা ভাই খুব পরহেজগার ছিলেন। নানা ভাইও আর বিয়ে করেননি। তিনিও বেশ সুন্দর ছিলেন দেখতে। সারা রাত জেগে জেগে জিকির আজগার করতেন, তাহাজ্জুদ পড়তেন আর কোরআন পাঠ করতেন। আমার নানা ভাই মারা যান 2007 সালের ডিসেম্বর মাসে। আবার ঘটনায় ফিরি। নানা ভাই তখন বিষয়টি নিয়ে মকসিদ নানার মা বাবাকে বুঝিয়ে বাড়ি ফেরত আসেন। তার কিছুক্ষণ পরে আবার মকসিদ নানাদের বাড়ি থেকে হট্টগোলের শব্দ শুনতে পান। আবার আমার নানা ভাই, মা, মামারা, খালারা সবাই মিলে সেখানে যান। যাওয়ার পর সবাই দেখতে পান বেশ কিছু লোক মিলে মকসিদ নানাকে বাড়ির ভিতর নিয়ে আসছে, কিন্তু কিছুতেই 8-10 জন মিলে তাকে ঘরে তুলতে পারছিল না। সে খুব স্বাভাবিকভাবে হেঁটে আসলো, কিন্তু বাড়ির উঠোন থেকে সবাই টেনেও তাকে সরাতে পারছে না। যেখানে তাকে সকালে পাওয়া যেত, তিনি ওখানে বসে দোতারা নিয়ে টুংটাং শব্দ করছেন। এত হট্টগোল, এত মানুষ, কোনো কিছুই তিনি পাত্তা দিচ্ছেন না। তিনি তার মতো স্বাভাবিকভাবে দোতারা নিয়ে টুংটাং করেই যাচ্ছেন। তখন আমার নানা ভাই সবাইকে শান্ত হতে বললেন এবং জানতে চান মকসুদ নানাকে কোথায় তারা পেলেন। যারা তাকে সাথে করে বাড়িতে এনেছিলেন তাদের একজন বললেন, ও তো ভাদিয়া খোলা বাজারের পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলের ভেতর দোতারা নিয়ে শুয়েছিল। ঘটনাটা কিন্তু 1972 থেকে 74 সালের মধ্যে। তখন কিন্তু বাড়িঘর বেশি ছিল না, বেশিরভাগ জায়গা ছিল জঙ্গল। তারা বলে, আমরা সকালে বাজারে যাবার সময় ওই জঙ্গলের ভেতর থেকে দোতারার শব্দ শুনি, কিন্তু কাউকে দেখতে পাই না। এমন করে বাজারে যাবার সময় অনেকে দোতারার শব্দ শুনে ভয় পায়। প্রতিদিন বাজারটা শুরু হতো ঠিক ফজরের নামাজের পর। ওই সময় বাজারের সময় ছিল, সকাল 8টা অবধি বাজার চলতো। বাজার থেকে বাড়ি ফেরার পথে কৌতূহলবশত যখন তারা ফিরছিলেন, ওই ফেরার পথে কৌতূহলবশত 6 থেকে 7 জন মিলে ভয় ডর ভেঙে ঝোড় জঙ্গলের ভেতর প্রবেশ করেন। জিনভূতের ভয় নয়, এমন জঙ্গলে তখন বিভিন্ন প্রকার বন্য বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেমন বন বিড়াল, খাটা, সাপ এবং জঙ্গলের ভীতিকর বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী সেখানে ছিল। অবশ্য বাঘ ভাল্লুক ছিল না সেখানে। তো আমার নানা ভাই সব ঘটনা শুনে সবাইকে শান্ত হতে বললেন। আমার নানা ভাই মকসুদ নানার মাকে নতুন করে একটি চুলা খুঁড়তে বলেন। তখনও মকসুদ নানা হাসি মুখে তারা নিয়ে উঠোনের ওই মাঝখানটাতেই বসেছিল আর নিজের আপন মনে সেই টুংটাং টুংটাং করেই যাচ্ছেন। নানা ভাই চুলা খুঁড়তে বলে কোথাও চলে গেলেন এবং কিছুক্ষণ পর হাতে করে অনেকগুলো গাছের পাতা এবং নতুন একটা মাটির হাঁড়ি সঙ্গে নিয়ে আসলেন। নিয়ে আসার পর সেই চুলায় নদীর পানি গরম করতে বসালেন। হাতের পাতাগুলো পানির ভিতর দিয়ে পানি গরম হতে দিলেন। পানি গরম হতে হতে নানা ভাই মকসুদ নানার মাকে বললেন, এখনই স্বপ্নের আদেশ অনুযায়ী আসন গড়ানোর ব্যবস্থা করুন। সাথে সাথে আসন তৈরি করতে যা যা লাগবে কিনতে পাশের ঝিটকা বাজারে চলে গেল। তখন পুরোটাই ছিল মাটির রাস্তা, পায়ে হাঁটা বা ভ্যান ছাড়া চলার কিছুই ছিল না। তিনি পানি গরম হওয়ার পর মকসুদ নানাকে উঠোনের মাঝখানে বসিয়ে 7 ধরনের গাছের পাতা দেওয়া গরম পানি দিয়ে গোসল করালেন এবং নতুন লাল কাপড় পরালেন। 1 গ্লাস দুধ খাওয়ানোর পর নানা ভাই তার পাশে বসে রইলেন যতক্ষণ না আসন তৈরির শন বাঁশ না আসে। সেগুলো বাজার থেকে কিনে আনতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছিল। নানা ভাই এই লম্বা সময়টা মকসুদ নানার পাশেই বসা ছিলেন এবং ওই জায়গাটা ভালো করে লেপে তার উপর আসনের কাজ শুরু করে। নানা ভাই সবাইকে পবিত্র অবস্থায় কাজগুলো করতে বলেছিলেন। আসনের সবকিছু আসলো। সেদিন রাত 8টা থেকে 9টার ভিতরে আসনের কাজ সম্পূর্ণ হলো। সেখানেই রাতে মকসুদ নানার ঘুমানোর ব্যবস্থা করা হলো। সেখানেই রাতের খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার সময় মকসুদ নানা তার মাকে বলল, মা, বেশি করে দুধ দিও আমাকে। সেদিন রাত্রি মকসুদ নানা তাদের বাড়িতে শেষবারের মতো খাবার খান। এরপরে কেটে যায় 1 যুগ, মানে 12 বছর।
তিনি 12 বছর মানে এই মোকসেদ নানা তাদের বাড়িতে একবেলা ভাত বা অন্য কিছুই খায়নি, আর বাড়িতে একটি রাতও ঘুমাননি। এই 12টা বছর তিনি তার বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গলে রাত কাটাতেন। খুব ভয়ঙ্কর জঙ্গল ছিল। তিনি 12 বছর এমনভাবে জঙ্গলে জঙ্গলে থাকতেন। কেউ কিছু দিলে খেতেন, না দিলে খেতেন না। মজার বিষয় হলো, যতই ক্ষুধা লাগুক না কেন তার বাড়ির খাবার দিয়ে তিনি খেতেন না। অন্য কাউকে দিয়ে তাদের বাড়ির খাবার দিলেও তিনি বুঝে ফেলতেন। কিভাবে বুঝতেন? এটা আসলে একটা বিস্ময়। সেদিনের পরের দিন আমার নানা ভাই মোকসেদ নানার মা বাবাকে বললেন তারা যেন চিন্তা না করে, তাদের ছেলে তাদের চোখের সামনেই থাকবে, কিন্তু 12 বছর কারোর সাথে কোনো কথা বলবে না, বাড়ির খাবারও খাবে না। কারণ জানতে চাইলে নানা ভাই বলেন, গতকাল রাত্রে তিনি তার মৌলানা সাহেবের সাথে কথা বলেছেন। মৌলানা সাহেবের একটি জিন ছিল। আমার নানা ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। সেই জিনটি এখনও আমার নানা বাড়িতে আছে। তো আমার মা, মামারা, খালারা অনেকেই জিনকে দেখেছেন। আমার নানা বাড়ির রান্নাঘরের পাশে একটি তেঁতুল গাছ আছে, সেই গাছেই সেই জিনটি থাকে। মাথায় সাদা টুপি দেওয়া, সাদা আলখাল্লা পরা একটা অবয়ব বোঝা যায়। তবে তিনি কারো ক্ষতি করেন না, আর কখনো করেনও নি, ভবিষ্যতেও ইনশাল্লাহ করবেন না। এটা এক প্রকার শাস্তি দেওয়া হয়েছে নাকি মোকসেদ নানাকে। আর সবচেয়ে বড় বিষয়, মোকসেদ নানাকে হিন্দু শাস্ত্র মতে কেউ তাবিজ কবজ করেছে, যার প্রভাবে মোকসেদ নানার এমন পরিণতি। আমার নানা ভাই আরো বলেন, মোকসেদ নানার বিয়ে কেউ একজন সহ্য করতে পারেনি। সেজন্য কাউকে বিয়ে করতে না পারে বা বিয়ে করলেও তিনি যেন সংসার করতে না পারেন, এ লক্ষ্য হাসিলের জন্য তাকে ভয়ানক একটি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। বিষয়টি ছিল এমন যে তুই আমার না হলে অন্য কারো হতে পারবি না। তাই হিন্দু শাস্ত্র মতে তাকে কালো জাদু করা হয়েছে। কালো জাদু বিভিন্ন ধর্ম মতে করা যায়, এমনকি মুসলিম ধর্মেও বা ইসলাম ধর্ম মতেও কালো জাদু করা যায়। এটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু কালো জাদু যে কোনো ধর্ম মতেই, যে কোনো ধর্মীয় কিতাব দিয়ে তাদের ধর্ম মতে এটি করা সম্ভব। নানা ভাইয়ের মৌলানা সাহেবের এত ক্ষমতা নেই, কারণ হলো সে তাবিজ বা কালো জাদুতে সব অপবিত্র জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ধরনের জায়গা থেকে বিভিন্ন ধরনের অপবিত্র মাটি নিয়ে আসা হয়েছিল এবং সেটি দিয়ে কাজটি করা হয়েছিল। তাবিজটা এমন নাপাক ও অপবিত্র জায়গায় রেখেছে যে সেখান থেকে কোনো পবিত্র জিনের পক্ষে গিয়ে সেটা তুলে আনা সম্ভব নয়। তাই নানা ভাইয়ের মৌলানা সাহেব ওই তাবিজটা নষ্ট করতে পারেনি। জিন জাতি অনেক পবিত্র ও অপবিত্র জায়গায় যেতে পারে না। যদি মোকসেদ নানার মা প্রথমবার স্বপ্নটা দেখার পরই আসন ঘর তুলে দিতেন, তাহলে 12 বছর তিনি আর জঙ্গলে জঙ্গলে থাকতেন না। এখন কিছুই করার নেই, এমন করে 12 বছর কাটাতে হবে। তখন থেকে কেউ না কেউ মোকসেদ নানাকে একা একা হেঁটে বেড়াতে দেখতেন, জঙ্গলের ভেতর দেখতেন, কিন্তু কেউ তাকে কিছু বলতেন না। সবাই তাকে নাম দেন মোকসেদ পাগল। মোকসেদ পাগল নামেই তিনি সকলের কাছে পরিচিত হয়ে যান। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানে শেষ নয়। 12 বছর শেষ হওয়ার সাথে সাথে তিনি তার বাড়িতে ওই উঠোনের মাঝখানে যে আসন ঘর তোলা হয়েছিল সেখানে গিয়ে ওঠেন। আবার প্রতি বৃহস্পতিবার গান বাজনা করতেন। গান বাজনা শেষ করে সবাই যে যার মতো চলে যেত। ওই যে হিন্দু মহিলা, তিনিও কিন্তু গান শুনতে আসতেন। সবাই যাবার কিছুক্ষণ পর আসনে দুধ, কলা এগুলো দেয়া হতো। এভাবে ভালোই যাচ্ছিল, বেশ কয়েক বছর চলে যায়। তারপর একদিনের ঘটনা। দিনটি ছিল শুক্রবার, সময়টা ছিল বাদ জুম্মা। মোকসেদ নানাদের পাশের বাড়িতে কোনো একটা কারণে মিলাদ মাহফিলের দাওয়াত দেওয়া হয় বা আয়োজন করা হয়। মোকসেদ নানাকেও দাওয়াত দেওয়া হয় এবং সেখানে মোকসেদ নানা এবং আমার নানা ভাই যান। মিলাদ মাহফিল শেষ হওয়ার পর সবাইকে তবারক বিতরণ করা হলো। সবাইকে লম্বা পাটিতে সিরিয়াল করে বসিয়ে কলা পাতায় খেতে দিল। মোকসেদ নানাও সবার সাথে খেতে বসলেন এবং ভাত ও মাছও খেলেন। তারপর পায়েস বা ক্ষীরের ব্যবস্থা ছিল। মোকসেদ নানার কলা পাতায় ক্ষীর দেয়া হলো। তিনি সেই ক্ষীর মাত্র 2 বার মুখে দিয়েছিলেন। তারপর মানুষজনের ভিতর তার রক্ত বমি শুরু হয়। টিউবওয়েলের পানির মতো নাকি তার গলা দিয়ে রক্ত আসতে লাগলো। মাত্র 3 থেকে 4 মিনিটের ভিতর রক্ত বমি করতে করতে সাধের দোতারা ছেড়ে চলে যান না ফেরার দেশে। পুরো সরব্দি নগর গ্রামে চলে আসলো এক শোকের ছায়া। মোকসেদ মামার পরিবারেও
শোকের ছায়া। সে বাড়ি থেকে মকসিদানার লাশ বাঁশের খাটিয়ায় করে তাদের বাড়িতে নিয়ে আসা হয়, যে বাড়িতে তিনি দাওয়াত খেতে গিয়েছিলেন। নিয়ে আসার সময় সবাই অদ্ভুত একটি বিষয় খেয়াল করেন। তাদের বাড়িতে ঢোকার সময় পুকুর পাড় দিয়ে যেতে হয়। সে পুকুর পাড়ে গিয়ে সবাই হতভম্ব হয়ে যায়। পুকুর পাড়ে সবাই দেখতে পায় বিশাল বড় এক অজগর সাপ মোচরাতে আর্তনাদ করতে করতে পুকুরের এ মাথা থেকে ও মাথা যায় আর আসে, আর শো শো শব্দ করছে, মেঘের গর্জনের মতো, হৃদয় চুপসে যাওয়ার মতো শব্দ। সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় 14 ফুটেরও বেশি এবং এর প্রস্থ ছিল 2.5 ফুটের মতো। 2.5 ফুট প্রস্থ এত মোটা সাপ, নিশ্চয়ই প্রিয় লিসেনার্স বুঝতেই পারছেন। শত শত মানুষের ভিড় হয়ে যায় সেই দৃশ্য দেখার জন্য। এরপর মকসিদানার লাশ গোসল করানো হয়, কাফন পরানো হয়। আমার নানা ভাই জানাজা পড়িয়েছিলেন। আমার নানা ভাই আসন ঘরের মাঝখানে কবর খোঁড়ার নির্দেশ দেন। যখন কবর খোঁড়া শেষ হয়, ওই সাপটাও নাকি রক্ত বমি করতে করতে মারা যায়। ওই সাপটাকেও মাটি চাপা দেওয়া হয়েছিল কোনো একটা জায়গায়। মকসিদ নানা মারা যাওয়ার পরদিনই ওই ডালো নামক হিন্দু মহিলাটি বদ্ধ উন্মাদ হয়ে যায় এবং বাকি জীবন পাগল থেকেই মারা যান। একদিন নানা ভাইকে জিজ্ঞেস করেছিলাম, গরম পানিতে কিসের পাতা দেওয়া হয়েছিল? নানা ভাই বলেছিলেন 7টা কাঁটাযুক্ত গাছের পাতা ছিল। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু আমরা কয়েকটা বিষয় আমরা বুঝতে পারলাম। এটি হচ্ছে ওই ডালো নামক যে হিন্দু মহিলা, তিনি বিবাহিত ছিলেন, তার সন্তানাদি ছিল, কিন্তু তারপরও মকসিদ নানাকে পছন্দ করতেন। কিন্তু যেহেতু ধর্মীয় একটা বাধা ছিল, উনি তো কাউকে কিছু বলতে পারছিলেন না। কিন্তু মকসিদ নানা যাতে কাউকে বিয়ে না করে, এই জন্য উনি মূলত ব্ল্যাক ম্যাজিক করেছিলেন, যার ফলে ভয়ানক কোনো একটা জিন ওনার কাছে চলে আসে এবং যার ফলশ্রুতিতে উনি আর সংসারই করতে পারেন নাই। তারপর আসন দেওয়ার এই বিষয়টি পরিষ্কার নয়, কিন্তু 12 বছর উনি এভাবে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে রাত কাটিয়েছেন। কারোর সাথে কথা বলতেন না, নিজের বাড়ির খাবার খেতেন না। তারপর যখন 12 বছর পার হয়ে যায়, আবার বাড়িতে ফেরত আসেন। এরপরে আবার আগের নিয়মে উনি জীবনযাপন করতে থাকেন, মানুষের সাথে কথা বলতে থাকেন। এরপরে কোনো একটা বাড়িতে দাওয়াত খেতে গিয়ে যখন ওই ক্ষীর খেয়েছেন, তখনই এই সমস্যা, রক্ত বমি করতে করতে মারা যান। উনি মারা যাওয়ার পর ওই যে একটা সাপ, অজগর সাপের মতো একটা সাপ, 2.5 ফুট চওড়া, লম্বা তো প্রায় 14 ফুটের উপরে, কত মোটা একটা সাপ নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সাপটি আসলে কি সাপ ছিল না অন্য কোনো ব্যাপার ছিল? ক্ষীর খাওয়ার সাথে সাথে কেনই বা এরকম পরিণতি হয়েছিল, এই বিষয়টি নিয়ে পরবর্তীতে আর কোনো অ্যানালাইসিস হয়নি। আমরা যে বিষয়ে কোনো জানতে পারবো যে কোনো হুজুর কোনো কিছু বলেছিলেন, এই সম্পর্কিত কোনো তথ্য আমাদেরকে স্বরূপ আজগর ভাই দিতে পারেননি। আসলে আমাদের আশেপাশে অনেক ঘটনা ঘটে যায়, সবগুলোর ব্যাখ্যা তো আমরা দিতে পারি না। তবে এতটুকু বলতে পারি যে ব্ল্যাক ম্যাজিকের পরিণতি কি ভয়ানক হতে পারে। এই ডালো নামক যে মহিলা, উনি যে ব্ল্যাক ম্যাজিক করেছিলেন, তার পরিণতিও কি হলো দেখুন। তিনিও কিন্তু আর ভালো থাকতে পারেননি, বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিলেন। কেন আবার উনি উন্মাদ হলেন, এই বিষয়টির তথ্যও আমরা জানতে পারিনি। অনেক বিষয় রহস্যাবৃতই থেকে যায়, রহস্যাবৃত থেকেই মানুষের জন্য শিক্ষণীয় হয়ে থেকে যায় সারাটা জীবন। এমন একটি ঘটনা ছিল এটা। ধন্যবাদ স্বরূপ আজগর ভাই।